সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আজকে আমরা যে প্রশ্নটা পড়ব, প্রশ্নে কি বলছে দেখো, একটি কণা নির্দিষ্ট ও বিন্দু হতে মিউ ডিভাইডেড বাই দূরত্বের n-তম শক্তি এর সমান ত্বরণে সরল রেখায় চলমান। যদি একে মানে কণাটিকে এ দূরত্বের বিন্দু থেকে ও বিন্দুর দিকে এমন বেগে প্রক্ষেপ করা হয় যা কণাটি অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে আসলে প্রাপ্ত হতো, তাহলে দেখাও যে কণাটি ও বিন্দুতে 2/n+1 √n-1/2 মিউ ইন্টু a⁴n+1/2 সময় পর পৌঁছাবে। তো দেখো, প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, অন্য সব প্রশ্নের মতো সহজ ছিল না, এতদিনের প্রশ্নের মতো। তাহলে এখানে কি বলছে দেখো, একটি কণা নির্দিষ্ট ও বিন্দু হতে আজকে আমি চিত্রটা এইভাবে আঁকবো। একটি কণা নির্দিষ্ট ও বিন্দু হতে মিউ ডিভাইডেড বাই দূরত্বের n-তম শক্তি। খেয়াল করো, কোন বিন্দু হতে দূরত্ব? ও বিন্দু হতে দূরত্ব। খুব ভালো করে খেয়াল করবা, ও বিন্দু হতে দূরত্ব। তো ধরো ও বিন্দু হতে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি এক্স বলে দাবি করতেছি, মানে দূরত্বকে আমরা এক্স হিসেবে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো কখন এক্স ইকুয়াল টু এ হবে, কখন এক্স ইকুয়াল টু অন্য কিছু হবে, কিন্তু দূরত্বকে কমনলি আমরা এক্স দিয়ে বিবেচনা করতেছি। ওকে, তাইলে যেহেতু বলছে ও বিন্দু হতে মিউ ডিভাইডেড বাই দূরত্বের n-তম শক্তি, দূরত্বের, তাইলে কোন বিন্দু থেকে দূরত্বের? ও বিন্দু থেকে দূরত্বের। তাহলে ইকুয়েশনটা হবে ঠিক এরকম যে মিউ ডিভাইডেড বাই দূরত্বের, যেহেতু দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, ও বিন্দু থেকে দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, সেহেতু দূরত্বের n-তম শক্তি, n-তম শক্তি মানে হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে n, এখানে শক্তি দিয়ে ঘাত বুঝাচ্ছে আর কি। দূরত্বের n-তম শক্তি মানে হচ্ছে দূরত্বের পাওয়ার হবে n, দূরত্বের পাওয়ার হবে n। এত এর সমান ত্বরণে সরল রেখায় চলমান, অর্থাৎ এই জিনিসটার সমান ত্বরণে সে কোনো একটা সরল রেখা বরাবর সে চলতেছে। ওকে, আমি চিত্রটাকে এভাবে না এঁকে গত ক্লাসের মতো করে এঁকেও বুঝাইতে পারি, তেমন আহামরি কিছু না। এই হচ্ছে ও বিন্দু, আর এই হচ্ছে কণাটা হয়তোবা এক্স দূরত্বের উপর ডিপেন্ডেন্ট করে ত্বরণটা এরকম। কণাটা এখন কোথায় আছে সেটা সম্পর্কে কিছু বলে নাই, জাস্ট বলছে কণাটা সরল রেখার উপরে আছে। ওকে, এই যে সরল রেখায় চলমান বলছে, তাহলে এই ও বিন্দুর এই সরল রেখায় সে চলমান, আমি বুঝাইলাম। সেকেন্ড কন্ডিশন বলছে কি, যদি কণাটিকে এ দূরত্বের বিন্দু থেকে, যদি কণাটিকে ধরো এখান থেকে দূরত্ব এক্স ইকুয়াল টু এ, যে দূরত্ব সেটা এই বিন্দু, যদি কণাটিকে এ দূরত্বের বিন্দু থেকে ও বিন্দুর দিকে, এই দূরত্বের বিন্দু থেকে ও বিন্দুর দিকে এমন বেগে প্রক্ষেপ করা হয়, মানে এই বিন্দু থেকে কণাটাকে আমরা ছুঁড়ে মারবো। এখন তুমি যখন কোনো কণাকে ছুঁড়ে মারবা, সেটাকে নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারতে হবে। খুব ভালো করে খেয়াল করো, যখন তুমি উপরের দিকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো, তখন একটা নির্দিষ্ট বেগে তাকে ছুঁড়ে মারতে হয়, এবং ফাইনালি একটা উচ্চতায় উঠে তার বেগ 0 হয়, তারপর সে আবার নিচের দিকে পড়ে যায়। অর্থাৎ তুমি কোনো বস্তুকে 0 বেগে ছুঁড়ে মারতে পারো না। যখন তুমি ছুঁড়ে মারো তখন তার মধ্যে একটা বেগ থাকে, যে বেগটা একটা নির্দিষ্ট বেগ থাকে। ধরো তুমি 100 কিলোমিটার বেগে অথবা 150 ms−1, যে কোনো একটা বেগে তুমি বস্তুটাকে ছুঁড়ে মারছো। যখন তুমি ছুঁড়ে মারবা, একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে সে 0 হবে, তারপর সে আবার নিচের দিকে পড়া শুরু করবে। ওকে, তো এখন এখানেই সেটা বলছে যে মানে আমি এই কণাটাকে এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারবো। কোন দিকে? ও বিন্দুর দিকে। এখন যে বেগে ছুঁড়ে মারবো সেই বেগটা কেমন? সেই বেগটা বলছে কি, যা কণাটি অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে আসলে প্রাপ্ত হতে পারত, যা কণাটি অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আসলে প্রাপ্ত হতে পারত। অর্থাৎ যদি কণাটাকে আমি অসীম দূরত্ব থেকে 0 মানে 0 বেগ থেকে শুরু করে যদি আনতাম, অর্থাৎ যদি কণাটাকে অসীম দূরত্ব থেকে, মানে অসীম দূরত্বে কণাটার বেগ ছিল ধরো 0, এই অসীম দূরত্বে কণাটার বেগ ছিল কত? 0। আর এই অসীম দূরত্ব থেকে বেগটাকে যদি আমি এই ত্বরণে, এখানে যে ত্বরণ কাজ করতেছে সেই ত্বরণে যদি আমি কণাটাকে অটোমেটিক্যালি আসতে দিতাম, তাহলে এই বিন্দুতে এসে সে ঠিক সেই বেগটাই পেত যে বেগটাতে আমি তাকে ছুঁড়ে মারছি। আরো সহজ করে বুঝাচ্ছি, ধরো এই বিন্দুতে তুমি কণাটাকে ছুঁড়ে মারছো 10 ms−1 বেগে। ওকে, অর্থাৎ এই বিন্দু থেকে তুমি কণাটাকে 10 ms−1 বেগে এভাবে ছুঁড়ে মারছো। তো প্রশ্নে বলতেছে যে কণাটা যদি অসীম দূরত্বে 0 বেগে থাকতো আর এই ত্বরণে সে যদি আসতে থাকতো, তাহলেও এই বিন্দুতে এসে তার
বেগটা 10 ms−1 প্রাপ্ত হতো, মানে একই বেগ পাইতো। সেজন্য প্রশ্নে আবার পড়ো, প্রশ্নে আবার কি বলছে, যদি কণাটিকে এ দূরত্বের বিন্দু থেকে এ দূরত্বের বিন্দু থেকে ও বিন্দুর দিকে এমন বেগে প্রক্ষেপ করা হতো, এমন একটা বেগে প্রক্ষেপ করা হতো, ধরো এমন বেগটা হচ্ছে 10 ms−1 বেগে প্রক্ষেপ করলাম, তো এমন বেগে প্রক্ষেপ করা হতো যা কণাটি অসীম দূরত্ব হতে, অনেক দূর অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে আসলে প্রাপ্ত হতে পারতো। অর্থাৎ অসীম দূরত্ব থেকে কণাটা যদি আসতো, এই ত্বরণের প্রভাবে আসতো, নিজে নিজে আসতো, তাহলেও এই বিন্দুতে এসে সেই বেগটাই প্রাপ্ত হইতো যেটাতে আমি ছুঁড়ে মারছি। ওকে, তার মানে আমি এখানে 10 ms−1 বেগে ছুঁড়ে মারছি নাকি 100 ms−1 বেগে ছুঁড়ে মারছি সেটা আমি জানি না। আমি যত ms−1 বেগেই ছুঁড়ে মারি না কেন, অসীম দূরত্ব থেকে সে যদি নিজে নিজে আসতো, এই ত্বরণের প্রভাবে নিজে নিজে আসতো, তাহলে এখানে এসে সে একই বেগ প্রাপ্ত হতো। অর্থাৎ আমি 100 ms−1 বেগে মারলে অসীম দূরত্ব থেকে সে সেই জায়গায় এসে 100 ms−1 বেগ অটোমেটিক্যালি পেয়ে যেত। এই কন্ডিশনে আমাকে দিছে। তো এখন বলছে কি, দেখাও যে কণাটি ও বিন্দুতে 2 এত, মানে দেখাও যে কণাটি এই ও বিন্দুতে এত সময় পর পৌঁছাবে। অর্থাৎ কণাটা এখান থেকে আমি ধরো 10 ms−1 বেগে থ্রো করছি, তো কণাটা এখানে আসতে যে টাইম লাগবে সেই টাইমটা হবে এতটুকু। এখন এখান থেকে আমি 10 ms−1 বেগে ছুঁড়ে মারছি না কি বেগে ছুঁড়ে মারছি সেটা আমি জানি না, কিন্তু অসীম দূরত্ব থেকে আমি কণাটাকে 0 ms−1 বেগ থেকে এই ত্বরণের প্রভাবে আসতে দিছি, এইটুকু আমি জানি। কেন? কারণ অসীম দূরত্ব থেকে আসলেও কণাটা এই জায়গায় এসে ঠিক সেম আচরণ করতো, আমি এখান থেকে যতটুকু বেগে ছুঁড়ে মারছি তার সমান বেগই তার হইতো। অর্থাৎ মানে দুইজনের মধ্যে আলাদা কোনো থাকতো না, ব্যাপার স্যাপার থাকতো না। তো এই কন্ডিশন থেকে আমাকে প্রুফ করতে হবে যে এত টাইম পরে সে 0 বিন্দুতে পৌঁছাবে, ও বিন্দুতে পৌঁছাবে এত টাইম পরে। ওকে, তাইলে আমরা এবার এটার জন্য আলাপ আলোচনা শুরু করি। তো যেহেতু এখানে প্রশ্নে যে কন্ডিশনগুলো দিছে, অসীম দূরত্ব থেকে আসতে হবে, এই ধরনের কন্ডিশনগুলো দিছে, তো আমরা চাইলে কোনো রকম বাংলা ভাষার ব্যবহার এখানে না করে আমরা শুরু করতে পারি। বাংলা ভাষার ব্যবহার আমরা এই জন্যই করবো না, কারণ এই বিন্দুতে আসলে বস্তুটার বেগ কত সেটা আমি ঠিক জানি না। এই বিন্দুতে বস্তুটার বেগ কত সেটা আমি ঠিক জানি না। আমি এটা জানি যে অসীমে তার বেগ 0 ছিল, অসীমে তার বেগ 0 ছিল, আর তার ত্বরণ ছিল, ত্বরণে আস্তে আস্তে সে আসতে থাকছে এবং এই জায়গায় এসে তার একটা নির্দিষ্ট বেগ হয়েছে। আমি ভাববো যে ভি বেগ হয়েছে, এই জায়গায় এসে আমি ভাববো যে তার বেগ ভি হয়েছে। ওকে, যাই হোক, আমরা এটাকে ইকুয়েশনালি সমাধান করার চেষ্টা করব। তাইলে এখানে যে ইকুয়েশনটা দিছে, বলছে কি এত এর সমান ত্বরণে, মানে ত্বরণ দিছে, ত্বরণ কত, মিউ ডিভাইডেড বাই x⁴n। ওকে, তাহলে আমরা ইকুয়েশন পাচ্ছি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাচ্ছি এটা। তাহলে আমরা বলবো এখানে গতির সমীকরণ হবে, বা প্রশ্নমতে বলতে পারো সরাসরি, প্রশ্নমতে যেহেতু, আচ্ছা প্রশ্নমতে বললে তো সরাসরি আমাদেরকে আবার এক্স যে দূরত্ব সেটা নিয়েও আবার আমাদের একটা কথা বলতে হবে। যাই হোক, তুমি তাহলে সামান্য বাংলা লিখে দিবা যে মনে করি এই যে এখানে মনে করি কণাটিকে এ বিন্দু হতে একটি নির্দিষ্ট বেগে ও বিন্দুর দিকে, মানে নিজের মতো করে লিখবা, জাস্ট ও বিন্দুর দিকে, মনে করি কণাটিকে এ বিন্দু হতে একটি নির্দিষ্ট বেগে, ওরা যেভাবে বলছে একটি নির্দিষ্ট বেগে ও বিন্দুর দিকে প্রক্ষেপ করা হলো। ওকে, এতে কণাটি এ বিন্দুতে এসে অথবা এই বিন্দুতে পৌঁছে যে বেগ প্রাপ্ত হবে, আচ্ছা এটা না, একটা নির্দিষ্ট বেগে তো আমরা ছুটছি, তো অসীম থেকে আসলেও সে একই বেগ পাইতো, সেটা একটু বলি। তো আমরা এখানে বলি যে যদি কণাটিকে x∞ দূরত্ব হতে f ত্বরণে এ বিন্দুর দিকে আসতে দেয়া হতো, তবে
মানে আমি যদি কণাটাকে অসীম দূরত্ব থেকে ইনফিনিটি থেকে তাকে যদি আমি আসতে দিতাম, তবে এ বিন্দুতে পৌঁছে কণাটি একই বেগ প্রাপ্ত হতো। খুবই সিম্পল একটা কন্ডিশন। এখানে সেকেন্ড কন্ডিশন সেটা সময় আমি একটা আলোচনা করে দিলাম। জাস্ট বললাম যে কণাটাকে আমরা এই বিন্দু থেকে আমরা কি করছি, থ্রো করছি, এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট বেগে থ্রো করছি, ওই বিন্দু থেকে প্রক্ষেপ করছি। ওকে, কিন্তু প্রশ্ন যেহেতু বলছে যে কণাটা অসীম দূরত্ব থেকে আসলো একই ওই জায়গায় এসে, মানে অসীম দূরত্ব থেকে আসলো যে জায়গা থেকে আমি নিক্ষেপ করছি, অসীম দূরত্ব থেকে সেই জায়গায় আসলো সে একই বেগ প্রাপ্ত হইতো। তো আমরা সেই কথাটা একটু বোঝানোর চেষ্টা করলাম যে অসীম দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু ইনফিনিটি দূরত্ব, আর ইনফিনিটি দূরত্ব থেকে তাকে যদি আমি মানে নিক্ষেপ করতাম, এফ ত্বরণে আসতে দিতাম, তখন নিক্ষেপ করতাম না। ইনফিনিটি দূরত্ব থেকে আমি তাকে নিক্ষেপ করবো না, তখন এই ও বিন্দু তাকে আকর্ষণ করবে, ওই আকর্ষণের প্রভাবে সে এখানে আসবে, আর ওইটুকুতেই সে একই বেগ প্রাপ্ত হবে। সেই কথাটা আমরা একটু এখানে ক্লিয়ার করলাম। ওকে, তাইলে এখন আমরা এখানের ইকুয়েশনটা লিখতে পারি, কারণ এখানে এক্স ইকুয়াল টু মানে আমরা দূরত্বকে এক্স হিসেবে এখানে নোট করে ফেলছি ইতিমধ্যে। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে খুবই সিম্পল যে এফ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এটা আকর্ষণের প্রভাবে আসতেছে, হ্যাঁ আমি এখান থেকে থ্রো করছি, কিন্তু আমি অসীম দূরত্ব থেকে তো থ্রো করিনি, অসীম দূরত্ব থেকে তাকে ছেড়ে দিছি, এবং এফ ত্বরণে সেই দিকে চলে আসতেছে অটোমেটিক্যালি। তাহলে এই যে চলে আসতেছে সেটা ও বিন্দুর আকর্ষণের কারণে এসে চলে আসতেছে। ওকে, তাহলে এফ ইকুয়াল টু, যেহেতু আকর্ষণের ব্যাপার স্যাপার, সেহেতু আমরা নেগেটিভ চিহ্ন দিব, নেগেটিভ মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এন। এই যে মিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন, যেটা আমি এখানে বুঝাইছিলাম, ত্বরণ হচ্ছে মিউ ডিভাইডেড বাই দূরত্বের এনতম শক্তি, দূরত্বের এনতম শক্তি হচ্ছে এত। এখন এফটাকে আমরা ভেঙে চুরে শেষ পর্যন্ত একটা পজিশনে এসে এভাবে লিখতে পারি, মানে এফ যে জায়গাটা সেটাকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, এবং এই ডিভি বাই ডিটিকে শেষ পর্যন্ত আমরা আবার ডিভি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি এভাবে লিখে শেষ পর্যন্ত এখানে আসবে ভি ডিভি, আর এদিকে আসবে মাইনাস মিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই জিনিসটা আমি আর বুঝাচ্ছি না, কারণ এটা আমি অনেকবার বুঝাইছি এবং এটা তোমাদের জানার কথা যে এই বিষয়টাতে আমরা এতদিন ধরে পড়ে আসতেছি। ওকে, এখন এই ইকুয়েশনকে আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব, আর সেই নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটাই আসলে এখানে বুঝার বিষয়। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অসীম দূরত্বে কণাটার বেগ 0 ছিল, এবং সে ত্বরণের প্রভাবে এদিকে আসতেছে, এবং এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে আসতেছে। ধরলাম এক্স ইকুয়াল টু এই দূরত্বে না, আমরা ধরলাম এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে আসতেছে, কারণ এক্স ইকুয়াল টু এই দূরত্বে যে সে আসবে এমন কথা নয়, আমাকে তো এখান পর্যন্ত আসার টাইম নির্ণয় করতে হবে। দেখাও যে কণাটি ও বিন্দুতে এত সময় পর পৌঁছাবে, তাহলে এই বিন্দুতে আসার টাইম নির্ণয় করতে হবে। তাহলে আমরা কণাটাকে যে কোনো বিন্দুতে আসার টাইম বের করব, অর্থাৎ এক্স ইকুয়াল টু ইনফিনিটি থেকে আমরা এক্স ইকুয়াল টু এক্স যে কোনো একটা পয়েন্টে তাকে আনার চেষ্টা করব। তাহলে আমরা বলবো যে যখন আমরা একটু এটা মুছে এই জায়গায় কাজটা শুরু করি, তাহলে আমরা বলি যে যখন এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স ইকুয়াল টু ইনফিনিটি লেখা যায় না, এক্স ইকুয়াল ইনফিনিটি এরকম লেখাটা আসলে ভুল হয়, যে কারণে আমরা বলবো যে যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখন বেগ ভি ইকুয়াল টু ছিল 0, বেগ ভি ইকুয়াল টু ছিল 0, আর যখন এক্স ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু এক্স মানে হচ্ছে যে কোনো জায়গায়, মানে এক্স ইকুয়াল টু এ হলে এখানেই থাকতো শুধুমাত্র, আমরা যে কোনো জায়গাটা বের করতে চাচ্ছি, এক্স ইকুয়াল টু এক্স তখন ভি ইকুয়াল টু হচ্ছে ভি, অর্থাৎ যে কোনো জায়গায় তার বেগ কেমন হবে সেটা আমি জানি না, যে কোনো জায়গাটাও কেমন হবে সেটা আমি জানি, যে কোনো জায়গায় তার বেগকে আমি ভি ধরছি। ফলে এখন আমি এই সীমার মধ্যে যখন এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করব, তখন আশা করা যায় যে কোনো একটা সহজ সমাধানে আমরা উপনীত হতে পারবো। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা করে দিই, তাহলে ভি ডি ভি এটাকে ইন্টিগ্রেশন করব 0 থেকে ভি এর মধ্যে, আর ওদিকে এক্স এর যে ইকুয়েশন সেখানে মাইনাস মিউকে আমরা বাইরে ফেলে রাখবো, আর এখানে থাকবে 1/x টু দি পাওয়ার n, এটাকে এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে এক্স, তার লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি। কেন? কারণ ও যাত্রা শুরু করছে ইনফিনিটি থেকে, সেই জন্য তার লোয়ার লিমিট ইনফিনিটি, আর ইনফিনিটিতে তার বেগ 0 ছিল, সেই জন্য বেগের লোয়ার লিমিট হচ্ছে 0। ওকে, যাই হোক, তাইলে মোটামুটি এটা রাখার দরকার নেই। এবার আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা এটার আনসার বের করে আনবো, আশা করা যায় এটাও রাখার দরকার নেই, কি দরকার এত কিছুর। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা শেষ পর্যন্ত যেটা পাবো সেটা হচ্ছে v²/2, তো আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরেই আমরা এটা পাবো, সেটা তোমরা জানো, মাইনাস মিউ
যেমন আছে তেমন থাক। আর এখানে 1/x⁴n কে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটাকে রাফই করি, 1/x⁴n এর ইন্টিগ্রেশন হবে x ইনভার্স n এর সমান। অর্থাৎ 1/x কে x⁴n কে ইন্টিগ্রেশন করলে যা আনসার পাবো x ইনভার্স n কে তাই আনসার পাবো। কেন? 1/x⁴n কে x ইনভার্স n লেখা যায়। তাহলে এটার ইন্টিগ্রেশনের সূত্র কি? পাওয়ারের সাথে 1 যোগ হবে, ডিভাইড বাই পাওয়ারের যোগফলটা নিচে বসবে, পাওয়ারের যোগফল নিচে বসবে। তো এটাকে একটু মানুষ করা যায়, আমরা এভাবে লিখতে পারি 1/-n+1, এটা এখানে থাক। আর এই x⁴ ইনভার্স n+1 এখান থেকে আমি একটু মাইনাস কমন নিব। ভালো করে খেয়াল করো, এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে এরকম হয়ে যাবে, n+1টা হয়ে যাবে n-1, কারণ মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে, তো 1 এর আগে যে প্লাসটা ছিল সেটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এই ইনভার্স জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো 1/x⁴n-1। ইনভার্স জিনিসটাকে x ইনভার্স এতকে আমরা লিখতে পারি 1/x⁴ এত। x ইনভার্সের জন্য আমরা 1 দিব, আর বাকি যা আছে তাই এভাবে লিখে দিব। আশা করি তোমরা বিষয়টা বুঝবা। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে জিনিসটা এরকম হবে, 1 মাইনাস কমন নিলে n-1 ইন্টু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে x⁴n-1 যেমন আছে তেমন। আর এই মাইনাসটা আমরা সামনে রাখতে পারবো, মানে উপরে রাখতে পারবো। ফলে আমরা এটা টোটাল ইন্টিগ্রেশন পাচ্ছি -1/n-1 ইন্টু x⁴n-1, এইরকম আনসার পাচ্ছি। ওকে, তাহলে টোটাল আনসার যা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটার আপার লিমিট লোয়ার লিমিটকে বসিয়ে দেওয়া। তো আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে x। এখন দেখো, আমি চাইলে মাইনাসটাকে বাইরে বের করে আনতে পারি এবং মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস করে দিতে পারি পরের লাইনে। তারপরে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসানোর কাজ করব। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসালে কি হয় সেটা আমরা এখানে বসাই। যদি আমি আপার লিমিট বসাই তাহলে আমরা পাবো, এদিকে পাচ্ছি v²/2 ইকুয়াল টু এদিকে পাচ্ছি মিউ যেমন আছে তেমন থাক। আর আপার লিমিট বসালে আমরা পাবো 1/n-1 ইন্টু x⁴n-1 যা আছে তা। কেন? কারণ আপার লিমিট এই x এর জায়গায় x বসলে যা আছে তাই হবে, মাইনাস লোয়ার লিমিট বসালে আমরা পাবো 0। এখন কেন লোয়ার লিমিট বসালে কেন 0 পাচ্ছে? কারণ দেখো, এই ইনফিনিটি লোয়ার লিমিটে x এর জায়গায় বসবে, তো 1/∞ বুঝাবে। ইনফিনিটি যখন এখানে বসবে তাহলে নিচের পুরোটাকে আমরা ইনফিনিটি হিসেবে গণ্য করতে পারি, কারণ পুরোটার মানই আমরা জানতে পারবো না। তো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি সমান হচ্ছে 0। খেয়াল করো, 1/0 মিনস হচ্ছে ইনফিনিটি। তো একটা কাজ করো, ইনফিনিটিকে নিচে নিয়ে আসো আর 0কে এখানে নিয়ে আসো। অর্থাৎ এখানে যেটা গুণ সম্পর্ক আছে সেটা এখানে ভাগ সম্পর্ক আসতে পারে, আর এখানে যেটা ভাগ সম্পর্ক আছে সেটা এখানে গুণ সম্পর্ক আসতে পারে। ফলে 1/∞ সমান আমরা 0 লিখতে পারি। ওকে, তো 1/∞ সমান যদি 0 হয় তাহলে এটা লিখে লাভ কি? এই জিনিসটাই আমরা লিখতে চাচ্ছি না, আমরা মিউটাকে এখানে উপরে লিখতে পারবো। অর্থাৎ পরের লাইনে আমরা এটা করতে পারবো যে মিউ ডিভাইডেড বাই এত। এখন এরপরে আমরা কি করতে পারবো, এই নিচে একটা 2 আছে না, এই যে নিচে 2, এই 2টাকে আমরা এই পাশে গুণ সম্পর্কে নিয়ে আসতে পারবো, মানে 2 মিউ। আর এবার আমি এটাকে বর্গমূল করে দিব। বর্গমূল করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে v = √2 মিউ ডিভাইডেড বাই n-1 ইন্টু x⁴n-1, এরকম পাচ্ছি বর্গমূল করলে। √2 মিউ এত x⁴n-1 এই অবস্থায় পাচ্ছি। কিন্তু আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে এই √টা ওদের উপরও আছে, এই √টা ওর উপরও আছে। আমি সবাইকে একসাথে ব্যালেন্স করার চেষ্টা করব। খেয়াল করো, এই √টাকে আমি এভাবে লিখতে পারি, √2 মিউ ডিভাইডেড বাই n-1 ইন্টু √, এখানে লিখতে পারি 1/x⁴n-1। খেয়াল করবো এটা কিন্তু নিচের রাশি, ফলে একটু উপরে 1 না দিলে তাকে নিচের রাশি বোঝানো সম্ভব না। তো 1/x⁴ এত, এটাকে আমরা ইনভার্স দিয়ে লিখতে পারবো। তো আমি যদি এটাকে ইনভার্স দিয়ে লিখি তাহলে এরকম হয়ে যাবে, √x⁴n-1, x⁴n-1 এরকম হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটাকে x⁴n-1 করার আমার কোনো ইচ্ছা নেই, এটা এটুকুতে থাক, আর কিছু করবো না এটাকে আপাতত। তাহলে দেখো, এখন আমি যখন রুট করছি তখন এটা নেগেটিভ চিহ্ন নিতে হবে, ওই সেম কারণগুলো। কারণ হচ্ছে এটা যেহেতু এখানেও আকর্ষণ হচ্ছে, ও বিন্দুর দিকে আসতেছে, তো সেহেতু এখানে নেগেটিভ চিহ্ন নিতে হবে, তো এখানেও নেগেটিভ চিহ্ন নিতে হবে। তাহলে দেখো, রুট করার আগে তাকে কিন্তু পজিটিভ আসতে হয়েছে। যদি সে পজিটিভ না আসতো আমি কিন্তু উভয় পক্ষকে রুট করতে পারতাম না। তো আমরা যদি শুরুতেই বিষয়টাকে নেগেটিভ না ধরতাম তাহলে কিন্তু এখানে এসে আমরা বিপদে পড়তাম, একটা নেগেটিভ চিহ্ন বাড়তি চলে আসতো, যার কারণে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে, মানে রুট করতে পারতাম না, কিন্তু এখন পারছি। তো এখন আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ভিকে আমরা
এক্স এবং টি এর উপর ডিপেন্ডেন্ট করে দিব। কেন? কারণ দেখাও যে কণাটি ও বিন্দুতে, এই ও বিন্দুটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান যেখানে 0 হবে, আর এটা হচ্ছে টাইম। তাহলে দূরত্ব এবং টাইম আমার প্রশ্নে চাচ্ছে, তো আমি এটাকে দূরত্ব এবং টাইমে ভাগ করে দিই। তাহলে এটা আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি, মানে সময়কে, দূরত্বকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনকে বেগ বলা হয়। এবার আমি যারা যারা এক্স এর আন্ডারে আছে তাদেরকে আমি এক্স এর পাশে নিয়ে আসবো, আর যারা যারা এক্স এর সাথে নাই তাদেরকে আলাদা করে ফেলবো। তো এই জিনিসটাতে আমি এক্স দেখতে পাচ্ছি, ফলে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তো এটাকে আমি কিভাবে এই পাশে আনবো দেখো, বা আমি এখানে ডিএক্সকে রেখে দিব, প্রথমে ডিএক্স এই পাশে আছে, এই পাশে রেখে দিব। আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার n - 1 রুট ওভার এক্স টু দি পাওয়ার n - 1, এই জিনিসটা আছে নিচে, সেটা দিকে চলে আসবে উপরে। তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওভার এক্স টু দি পাওয়ার n - 1। তাহলে এই নিচের থেকে যদি আমি রুট ওভার এক্স টু দি পাওয়ার n - 1কে নিয়ে আসি, তাহলে উপর আর থাকবে রুট 1। রুট 1-এর আনসার শুধুই 1, সেটা চিন্তা করার দরকার নেই। আর এই পাশে যেটা থাকবে মাইনাস রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই n - 1, আর এই ডিটিটাকে আমরা এখানে গুণ করে দিব ডিটি। কেন? কারণ আমি এক্সের সঙ্গী যারা ছিল তাদেরকে একসাথে করে ফেলছি, আর বাকি যারা ছিল তাদেরকে আমি একসাথে করে ফেলছি, বাকিগুলোতে টি ছিল না, তো সেটা বোঝার বিষয় না, তেমন কোনো টেনশনের বিষয় না। এবার দেখো এখন আমরা যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটা সময় এবং দূরত্বকে ডিপেন্ড করে আমরা কাজ করতে পারবো। তো এখন আমাদের কি দরকার, সেটা একটু দেখতে হবে। খেয়াল করো, আমরা ওদের কথা মতো আমরা বলছিলাম যে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে কোনো একটা বিন্দু এ, যেখান থেকে আমি থ্রো করছিলাম, কিন্তু ওই থ্রো করা ব্যাপারটা আমাদের কাজে লাগতেছে না। কারণ হচ্ছে অসীম দূরত্ব থেকে যদি কণাটা আসে তাহলে এখানে এসে সেই একই বেগই পাবে যেটা আমি থ্রো করতেছি। তো যেহেতু আমি এখান থেকে যে বেগে থ্রো করব সেটা অসীম দূরত্ব থেকে অটোমেটিক্যালি পাচ্ছি, তো আমার আর এখান থেকে থ্রো করছি সেটার কথা ভাবার দরকার কি? আমরা অসীম দূরত্ব থেকেই সরাসরি সেটাকে ভাবতে পারি, যে কারণে আমরা এক্স ইকুয়াল টু যখন, মানে এক্স যখন অসীমের দিকে ছিল তখন টি ইকুয়াল টু কত ছিল? ডেফিনেটলি 0 ছিল। এক্স যখন অসীমের দিকে ছিল তখন টি ইকুয়াল টু ছিল 0, খুব ভালো করে খেয়াল করতে হবে। আর এক্স যখন এক্স ইকুয়াল টু এক্স, বা এক্স ইকুয়াল টু যখন 0 হবে, সরি আমি একটু মনে হয় কোন একটা গ্যাঞ্জাম করতেছি এখানে, একটু খেয়াল করি। ওকে, যাই হোক, এটা আমি এখান থেকে হিসাব করবো না, সরি, আমার এখান থেকে হিসাব করার দরকার নেই, আমি এই জায়গা থেকে হিসাব করবো, আর একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো এখানে আমি যে ডিস্টেন্সটা পাচ্ছি, বা এখানে আমি যে আনসারটা পাচ্ছি, এই আনসারটা হচ্ছে, মানে এই বেগটা, আমি একটু ইকুয়েশনটাকে আগের জায়গায় ফেরত নিই। ভি ইকুয়াল টু মাইনাস রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই n - 1 রুট ওভার 1 বাই এক্স টু দি পাওয়ার n - 1। ওকে, তাহলে খেয়াল করো, এখন এই যে ভিটা আমি পাইছি সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এক্স এর উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ এক্স এর মান যাই হোক না কেন, বেগের মান আমি এই জিনিসটার সাহায্যে বের করতে পারবো। তাইলে আমরা এখানে আসলে কি বের করছি? আমরা এখানে বের করছি যখন এক্স এর মান ইনফিনিটিতে ছিল তখন ভি এর মান ছিল 0। এটা আমরা পাচ্ছিলাম প্রশ্ন থেকে, প্রশ্নের কথাবার্তা অনুসারে। আর আমরা এখানে কি বের করছি? যখন এক্স এর মান এক্স হবে তখন ভি এর মান ভি হবে, এরকম চিন্তা করে আমরা এই বেগটা বের করছি। তাহলে এখানে ভি এর যে মানটা তুমি দেখতে পাচ্ছ, আসলে এটা আসলে এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে আনসার। কারণ এক্স ইকুয়াল টু ইনফিনিটি দূরত্বে তো ভি এর মান 0 লিখছিলাম। তাহলে এক্স ইকুয়াল টু ইনফিনিটি দূরত্বে ভি এর মান তো আমি জানি। আমি যেটা জানি না সেটা কি, ইনফিনিটি বাদে অন্য যে কোনো পয়েন্টে আমরা এক্স এর মান, মানে ভি এর মান কত হবে সেটা আমরা জানতাম না এতক্ষণ। এক্স এর মান ইনফিনিটিতে ভি এর মান 0 পাচ্ছি, কিন্তু এক্স এর মান ইনফিনিটি বাদ দিয়ে আরো অনেকগুলো পয়েন্ট আছে না, এই পুরো রাস্তায় আরো অনেকগুলো পয়েন্ট আছে, ওইসব পয়েন্টে ভি এর মান কেমন আচরণ করবে সেটা আমরা জানতাম না। কিন্তু এই ইকুয়েশন বেরোনোর পর আমরা জানতে পারছি যে এক্স এর মান যদি এক্স হয় তাহলে ভি এর মান কত হতে পারে, মানে ভি এর মান ভি হবে, ওই ভি এর মান তো এটা দিয়ে বেরোবে। তার মানে এক্স এর মান বা এক্স এর মান যাই হোক না কেন আমরা এই ইকুয়েশনের সাহায্যে ভি এর মান বের করতে পারবো। এই ইকুয়েশন আমাদেরকে সেটাই বলতেছে। ওকে, তাহলে এখন আমি যখন এই ইকুয়েশনটাকে ভেঙে এই জায়গায় আনছি, তখন আমি চাইলে আমাদের নেক্সট যে স্টেপটা, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে সময়ের যে স্টেপটা, সেই স্টেপটা আমরা এভাবে বের করতে পারি। সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু যখন এ বিন্দু হবে, তখন ভি ইকুয়াল টু কি হবে, এবং এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখন
সরি আমরা ভি বলতেছি, তখন টাইম ইকুয়াল টু কি হবে, আর এক্স যখন 0 হবে তখন টাইম ইকুয়াল টু কি হবে সেটা আমরা গবেষণা করে বের করতে পারবো। তাহলে কি বলতেছি, আমরা এখন যেই ইকুয়েশন আসছি সেই ইকুয়েশনে আমরা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে টাইম কেমন হবে আর এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আসলে তখন টাইম কেমন হবে সেটা বের করলে আমাদের আনসারটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা এখন এই লাস্টের যে লিমিটটা দেখতে, মানে লাস্টের যে ভ্যালুটাকে দেখতে পাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা এক্স ইকুয়াল টু এ ডিস্টেন্স থেকে হিসাব করা শুরু করব। এখন তুমি বলবা যে এক্স ইকুয়াল টু এই ডিস্টেন্স থেকে শুরু করলে বিষয়টা অদ্ভুত হয়ে যাচ্ছে না, যে আমরা তো ইনফিনিটি থেকে কণাটাকে চালাইছিলাম। হ্যাঁ, ইনফিনিটি থেকে কণাটাকে আমি চালাইছিলাম, কিন্তু যে কোনো ডিস্টেন্সে আমি এখন ভি এর মান জানি, যে কোনো ডিস্টেন্সে আমি এখন কার মান জানি, ভি এর মান জানি। সুতরাং যে কোনো ডিস্টেন্স থেকে আমি এখন হিসাব করে বের করতে পারবো। তো আমি হিসাবের সুবিধার্থে টাইম টি ইকুয়াল টু যখন 0 ধরতেছি, মানে আমি ইনফিনিটি থেকে আসলে একই ঘটনা ঘটতো দিয়ে শুরু করছি। কণাটা ইনফিনিটি থেকে এই বিন্দুতে আসলে যা ঘটতো আর আমি এখান থেকে থ্রো করলো একই ঘটনা ঘটতো, সেই বিষয় দিয়ে আমরা শুরু করছিলাম। কিন্তু এখন আমি এখান থেকে কত বেগে থ্রো করছি সেটা এখন আমি জানি। কত বেগে থ্রো করছি, এই -2 মিউ ডিভাইড বাই n-1 রুট ওভার এত বেগে আমি এটাকে থ্রো করছি। অর্থাৎ এই পয়েন্টে আমি যে বেগে থ্রো করছিলাম সেটা আমি এতক্ষণ জানতাম না, কিন্তু এখন আমি জানি এই পয়েন্টে আমি এই 2 মিউ রুট ওভার ডিভাইডেড বাই n-1 ইন্টু রুট ওভার 1 বাই এক্স টু দি পাওয়ার n-1 এই বেগে আমি কণাটাকে থ্রো করতেছিলাম। তাহলে এখান থেকে যদি আমি কণাটাকে এই বেগে থ্রো করি আর কণাটা যদি এখানে আসে তাহলে কত টাইম লাগবে সেটা আমি ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমি যে বেগে থ্রো করছিলাম তখন এক্স ইকুয়াল টু ছিল এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন এই দূরত্ব থাকবে তখন আমি তাকে এই বেগে, কণাটা চলতেছিল এই বেগে তাকে আমি থ্রো করতেছিলাম, আর তখন টাইম ছিল, আমি টাইম ধরবো তখন 0, অর্থাৎ তখন থেকে আমি শুরু করতেছি হিসাবটা। আমি এখান থেকে কণাটা এখানে আসার টাইম মাপবো, তো এখান থেকে আমি প্রথমে সময় ধরবো 0, আর যখন কণাটা এই বিন্দুতে আসবে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চলে আসবে তখন আমি টাইমকে ধরবো, মনে করবো যে টাইম ইকুয়াল টু হচ্ছে টি, আর তখন টি এর আনসারটা বেরোবে। ওকে, যদিও আমি আবার বলতেছি আসলে এখানে এই জায়গাটা একটু অনেক সময় মিসিং হয়, গ্যাঞ্জাম হয়। আমি অসীম দূরত্ব থেকে কণাটাকে নিক্ষেপ করলে এই বিন্দুতে আসতে যে বেগ প্রাপ্ত হবে আমিও ঠিক সেই বেগেই তাকে এই বিন্দু থেকে থ্রো করতেছিলাম, কিন্তু শুরুতে আমি জানতাম না যে এই বিন্দুতে আসলে বেগটা কত হবে। কিন্তু এখন তো আমি জানি এই বিন্দুতে আসলে বেগটা কিসের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এবং কত হচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে আসলে বেগটা হবে ঠিক এই রকম। ওকে, তাহলে এই বিন্দুতে যদি আমি বেগটা জানি তাহলে আমি এভাবে বলতে পারি না যে এই বিন্দু থেকে এত বেগে আমি বস্তুটাকে থ্রো করতেছি। তাহলে এই বিন্দু থেকে যদি আমি এত বেগে বস্তুটাকে থ্রো করি এখানে আসতে তার টাইম কত লাগবে সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে আমি যেহেতু এই বিন্দু থেকে থ্রো করতেছি তো এই বিন্দুতে আমি টাইম প্রথমে 0 ধরবো, আর এই বিন্দুতে আসতেই যেহেতু আমার টাইমটা লাগতেছে তো এই বিন্দুতে আমি টাইম টি ইকুয়াল টু টি ধরবো। তাহলে এই বিন্দু থেকে আমি যেহেতু থ্রো করতেছি তো আমি শুরুর টাইম এখানে 0 ধরবো আর লাস্ট টাইম আমি টি ধরবো, এবং আমি দেখবো যে লাস্ট টাইম যেটা আমি বের করতে চাচ্ছি সেটা হচ্ছে 0 পয়েন্টে, মানে এক্স এর মান যখন 0 হবে তখন তার টাইমটা কত হবে সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে এই লিমিটের মধ্যে আমি তাকে ইন্টিগ্রেশন করে দিতে পারবো। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বলবো কি যখন টি ইকুয়াল টু 0, খুব ভালো করে খেয়াল করো, যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু হচ্ছে এ, কারণ এখান থেকে এই কণাটা এখন এ দূরত্বে আছে। তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের এ, আর যখন টি ইকুয়াল টু হচ্ছে টি, যখন টি ইকুয়াল টু মানে টাইম টি ইকুয়াল টু যখন টি তখন এক্স ইকুয়াল টু হচ্ছে 0। কেন এক্স ইকুয়াল টু 0 কেন? কারণ আমি বলতে চাচ্ছি আমি এই পয়েন্টে যখন আসবে তখনের টাইমটা বের করতে চাচ্ছি, অর্থাৎ এক্স এর মান যখন 0 হবে তখনের টাইমটা আমি কি করতে চাচ্ছি, কাউন্ট করতে চাচ্ছি। সেজন্য আমি বলতেছি যখন টি ইকুয়াল টু টি হবে তখন এক্স এর মান হবে 0 বা এক্স টি এর মান 0। তুমি চাইলে এই ইকুয়েশনটাকে আরেকটু সুন্দরভাবে এভাবে না লিখে একটু উল্টা লিখলে বেশি ভালো হয়। সেটা হচ্ছে তুমি বলবা যখন যে এক্স ইকুয়াল টু যখন এ তখন টি ইকুয়াল টু আমি ধরছি 0, আর যখন এক্স ইকুয়াল টু 0 হবে মানে কণাটা যখন এই বিন্দুতে চলে আসবে তখন আমরা টি ইকুয়াল টু টি ধরে এটাকে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, আর যখন আমি এটাকে এখানে ইন্টিগ্রেশন করবো আশা করো যে আনসার মিলে যাবে। ওকে, তাইলে কণাটাকে আমরা অসীম দূরত্ব থেকে যাত্রা শুরু করাইলেও যখন টাইমের ক্ষেত্রে আসতেছি তখন আর অসীম দূরত্ব থেকে চিন্তা না করে এখান থেকে চিন্তা করতে পারতেছি, কারণ এখানে আসলে তার বেগ কি ডিজাইনের হবে সেটা আমি জানি, ফলে এখান থেকে আমি টাইমিংটা হিসাব করব। এখনও যদি আমি অসীম থেকে শুরু করি তাহলে আসলে হিসাব মিলবে না, ইনফিনিটির কারণে কিছু গন্ডগোল হবে, যে কারণে আমরা এখান থেকে হিসাবটা শুরু করতেছি।
তাহলে এক্স এর লিমিট পাচ্ছি আমরা 0 থেকে a, তাহলে 0 থেকে এর মধ্যে এই ইকুয়েশনটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে x টু দি পাওয়ার n-1 dx ইকুয়াল টু এখানে আমরা -2 মিউ ডিভাইডেড বাই n-1, এটা হচ্ছে রুট ওভার, এটা হচ্ছে ধ্রুবক, আর ইন্টিগ্রেশন হবে 0 থেকে t এর মধ্যে শুধুমাত্র dt কে। ওকে, তো এখানে ইন্টিগ্রেশনটা খুব একটা কঠিন না, যদিও দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, একটা রুট ওভার আছে যার কারণে দেখতে কঠিন মনে হচ্ছে। আমি কিন্তু রুট ওভারটাকে এভাবে এক্সপ্লেন করতে পারি, দেখো x টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 dx, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে a। আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশন করি নাই, আমি রুট ওভারকে হাফ লিখতে পারি। সেই রুট ওভার যদি হাফ হয় তাহলে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। কেন? দেখো x টু দি পাওয়ার n-1 রুট ওভার মানে হচ্ছে তার মাথার উপরে হাফ, এই যে রুট ওভার মানে হচ্ছে কি হাফ। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, আর এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হলে সেটা n-1/2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এখানে মাইনাস রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই n-1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে t dt। এবার আমি ইন্টিগ্রেশন করে দিই, খেয়াল করো এখানে ইন্টিগ্রেশনের এখানে ইন্টিগ্রেশন করে দিলে আনসার যা আসে তা আশা করা যায় যে এটা চলে আসবে। তো আমি এটা একটু মুছে ফেলি, আমি এই জায়গাতেই ইন্টিগ্রেশনটা করে আনসারটা বের করে আনতেছি। দেখো x টু দি পাওয়ার n, এটা পুরোটাকে n মনে করো, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আর তার আপার লিমিট লোয়ার লিমিট বসাই দাও। তার আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে a ইকুয়াল টু এখানে যা আছে মাইনাস রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই n-1, আর এটা t হবে শেষ পর্যন্ত, এটার ইন্টিগ্রেশন হবে t, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলেও t হবে, তাহলে সেটা নিয়ে আর টেনশন করার কিছুই নেই। এবার এখানে আমরা এই a এবং বাকি যা আছে তাদেরকে বসিয়ে দেখব যে এটা আসলে মিলে যাচ্ছে কিনা। তাহলে পাওয়ার যদি a যদি আমি এখানে বসাই, কোথায় x এর জায়গায় a যদি বসাই তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার, এটাকে লসাগু করে দিই তাহলে হবে n+1 ডিভাইডেড বাই 2, আর এখানেও হবে n+1 ডিভাইড বাই 2, মানে আমি আগে এখানে লসাগু করে ফেলবো। এখানে লসাগু করলে আমরা পাবো n+1 ডিভাইডেড বাই 2, আর এখানে লসাগু করলে আমরা পাবো n+1 ডিভাইড বাই 2, তারপরে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। ওকে, তাহলে এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই, এই x এর জায়গায় এই বসালে আমরা পাবো n+1 ডিভাইড বাই 2 এত, আর যদি x এর জায়গায় 0 বসে তাহলে সেটা 0 হয়ে যাবে, সেটা লেখার দরকার নেই, আমরা এইটুকুতেই রেখে দিই। আর এখানে 2 বাই মিউ মাইনাস n-1 t এভাবে থাকতেছে। তো আমরা t ইকুয়াল টু বের করবো, তো t এর সাথে যারা আছে তাদেরকে আমরা এই পাশে পাঠাই দিব। তার আগে আমরা একটা কাজ করব, তার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে এই এখানে নিচে n+1/2 আছে না, সেটাকে আমি পাশে নিয়ে আসবো, ফলে আমরা পাবো 2/n+1, কারণ এটা নিচে আছে, এটা উল্টা হয়ে যাবে পাশে আসলে, আর a টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 পাচ্ছি, আর ইকুয়াল টু এই পাশে যা আছে তা লিখে দিলাম, যা আছে তা ঠিকঠাক রাখলাম। এবার আমি এখান থেকে শুধু টিকে রাখবো এদিকে, আর বাকি সবগুলোকে আমি এখানে নিয়ে আসবো। মনে হয় এখানে একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা হচ্ছে যে এখানে একটা নেগেটিভ চিহ্নের বিষয় আমরা হয়তো উল্টাপাল্টা লিখছি। আমরা কি 0 থেকে x এর লিমিট 0 থেকে লিখছিলাম, মেবি x এর লিমিট হবে আসলে a থেকে 0, x এর লিমিটটা a থেকে 0 হবে। আমি অত্যন্ত দুঃখিত, আমি আরেকবার লিমিটের বিষয়টা আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি। মানে যখন x ইকুয়াল টু a তখন t ইকুয়াল টু হচ্ছে 0, আর যখন x ইকুয়াল টু 0 তখন t ইকুয়াল টু হচ্ছে t। ওকে, তাহলে আমি লিমিট একটু ইন্টিগ্রেশনের সময় আমি একটু ভুল করছি, ফলে আমি এটা আবার করে দিচ্ছি। আসলে ইন্টিগ্রেশনটা হবে এরকম, ইন্টিগ্রেশন অফ x এর লিমিট হবে a থেকে, মানে a হচ্ছে লোয়ার লিমিট, প্রথমটা লোয়ার লিমিট, ওকে, a থেকে 0, আর t এর লিমিট হবে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে t। এখানে লিমিট একটু উল্টাপাল্টা হয়, একটু খেয়াল করো। তাহলে আমাদের এখানে ছিল রুট ওভার x টু দি পাওয়ার n-1 dx ইকুয়াল টু এখানে ছিল মাইনাস রুট ওভার 2 নিউ ডিভাইড বাই n-1 ইন্টু dt। ওকে, তাহলে আমার খালি লিমিটের দিকে খেয়াল রাখতে হচ্ছে। কি বলছি, ইন্টিগ্রেশন বাকি কি সব কিছু ঠিকঠাক আছে, খালি তোমাকে কাজ করতে হবে লিমিটের দিকে। আমি এখানে ভুল লিখে ফেলছি, 0 থেকে a লিখে ফেলছিলাম, আসলে এটা a থেকে 0 হবে। কেন? আমরা টাইম শুরু করতেছি কোত্থেকে, 0 থেকে, টাইম এখান থেকে শুরু করতেছে, যাত্রাও এখান থেকে শুরু করতেছে। তো এখানে তো x ইকুয়াল টু a, তাহলে আমি x ইকুয়াল টু a থেকে যাত্রা শুরু করে x ইকুয়াল টু 0 তে আসতেছি। তাহলে x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু 0, তাহলে a থেকে 0, লোয়ার লিমিট থেকে আপার লিমিট। ওকে, আর x এর মান যখন a তখন t এর মান কত আসছে, 0, ফলে x এর মান যেখানে a t এর মান সেখানে 0, আর x এর মান যখন যেখানে 0 t এর মান সেখানে t। তাহলে এটার ইন্টিগ্রেশন করে আমরা শেষ পর্যন্ত যে জিনিসটা পাচ্ছিলাম সেই জায়গায় খালি আপার লিমিট লোয়ার লিমিটটা এদিক সেদিক হবে, আর আপার লিমিট লোয়ার লিমিট এদিক আমি আবার করে দিই একেবারে। এটার ইন্টিগ্রেশন হয়েছে শেষ পর্যন্ত x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই
n+1/2 একটু আগে তোমরা দেখছো আর ওর আপার লিমিট লোয়ার লিমিট যখন বসাবো তখন এটা হবে a থেকে 0 ওকে ওই পাশ সব ঠিক আছে তো আমি যদি 0 প্রথমে বসাই তাহলে আমি এখানে পাবো 0 মাইনাস a যদি বসাই x এর জায়গায় তাহলে আমরা পাবো a⁻n+1/2 ডিভাইডেড বাই n+1/2 ফলে একটা মাইনাস চলে আসছে ওকে তাহলে আমি যা পাচ্ছি তার সামনে একটা কি থাকতেছে মাইনাস থাকতেছে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন দিলেই পুরো ইকুয়েশন ঠিকঠাক থাকবে কোথাও কোনো সমস্যা হবে না ওকে তাহলে এখানে কি করলাম জাস্ট n/1 - 2/2 এটাকে উল্টা করে লিখলাম আর বাকি যা আছে তা লিখলাম আর এখানে একটা অতিরিক্ত নেগেটিভ আছে সেই জিনিসটা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে তাহলে এই নেগেটিভ এবং এই নেগেটিভ কাটা তাহলে এখানে 2 মিউ আছে উপরে সেটা চলে যাবে নিচে আমি একটু ঠিক করতেছি এখানে আছে 2/n+1 আর এটা হচ্ছে a⁻n+1/2 আর এখানে আছে 2 মিউ সেটা চলে যাবে নিচে 2 মিউ আর এখানে n-1 সেটা চলে যাবে উপরে n-1 আর রুট ওভার থাকবে এটার মাথার উপরে তাহলে এরকম থাকতেছে ইকুয়াল টু হচ্ছে t তাহলে দেখো এখানে যা আছে তাই আসছে 2/n+1 2/n+1 রুট ওভার n-1/2 নিউ রুট ওভার n-1/2 নিউ a⁻n+1/2 a⁻n+1/2 অর্থাৎ যদি আমি কণাটাকে মূলবিন্দুতে পাঠাইতে চাই তাহলে এইটুকু টাইম পর সে আসলে এই জায়গায় পৌঁছাবে ওকে তাহলে এখানে সবচেয়ে কঠিন যে কনসেপ্টটা সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে আমি তাকে পাঠালেও সেকেন্ড কন্ডিশনে আমি অসীম দূরত্ব থেকে হিসাব করি না আমি এই বিন্দু থেকে হিসাব করি কেন কারণ অসীম দূরত্ব থেকে তাকে এখানে যখন পাঠাচ্ছিলাম অসীম দূরত্ব থেকে যখন আমি তাকে থ্রো করতেছিলাম তখন এই জায়গায় তার বেগ কত সেটা আমি জানি না যেহেতু এই জায়গায় তার বেগ কত সেটা আমি জানি না সেহেতু এই জায়গা থেকে তাকে আমি টাইম হিসাব করতে পারতাম না কিন্তু যখন আমি অসীম দূরত্ব থেকে বেগের মান হিসাব করে যে কোনো বিন্দুতে মানে x বিন্দুতে আমি তার বেগের মান পাচ্ছি এত সেহেতু এই বিন্দুর বেগের মানও আমি আসলে এটা দিয়ে বের করতে পারবো ফলে এখন আমি এই বিন্দু থেকে কত বেগে নিক্ষেপ করছি সেটা আমি জানি সেই জন্য আমি এইখান থেকে আমি টাইমের হিসাবটা বের করে আনার চেষ্টা করছি কারণ হচ্ছে এখান থেকে করলে বিষয়টা আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক হবে তো যাই হোক এত বেশি কঠিন ছিল না অঙ্কটা জাস্ট আমার একটু ওই ক্যালকুলেশনের মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছে তো তোমরা একটু ওই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যাই হোক এরপর আমরা আজকে আরও একটা অঙ্ক করার চেষ্টা করব এরপর আমরা যে প্রশ্নটা নিছি প্রশ্নে কি বলছে দেখো একটি কণা একক ভর প্রতি k/v⁴n পরিমাণ মন্দনের অধীনে একটি সরল রেখায় চলমান অর্থাৎ কণাটা চলতেছে একটা সরল রেখার উপর যার মন্দন হচ্ছে k/v⁴n যেখানে v হচ্ছে t সময়কালীন বেগ অর্থাৎ এখানে যে ভিটা দেখতে পাচ্ছ এই ভিটা দিয়ে বেগ বুঝাচ্ছে যদি n is less than 1 হয় তবে দেখাও যে অর্থাৎ n এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় মানে এখানে যে n দেখতে পাচ্ছ সেই n এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তবে দেখাও যে কণাটি t = u⁴1 + n ডিভাইডেড বাই k1 + n সময়ে মানে কণাটা এই সময়ে মানে u⁴1 + n ডিভাইড বাই k * 1 + n এই টাইমে এবং প্রক্ষেপণ বিন্দুর u⁴2 + n ডিভাইড বাই k 2 + n দূরত্বে থেমে যাবে অর্থাৎ কি বলছে যে একটা সরল রেখার উপর এই একটা সরল রেখার উপর কোনো একটা কণা চলমান ওকে একটা সরল রেখার উপর কোনো একটা কণা চলমান আর এই কণাটা মন্দনে চলমান মন্দনে মানে বুঝতেছো মন্দন মানে হচ্ছে আসলে ও বিন্দুর দিকে যাওয়া ওকে মন্দন মানে হচ্ছে ও বিন্দুর দিকে যাওয়া ত্বরণের উল্টা হচ্ছে মন্দন তো যখন এখানে ত্বরণ যেটা বুঝায় নেগেটিভ বা ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয় ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয় এখানে মন্দন দিয়ে বোঝানো হয়েছে ত্বরণ নেগেটিভ মন্দন দিয়ে বোঝানো হয়েছে ত্বরণ নেগেটিভ আর নেগেটিভ মানে সে ও বিন্দুর দিকে আসতেছে যদি ও বিন্দু থেকে দূরে চলে যাচ্ছে বুঝাইতো তাহলে পজিটিভ বুঝাইতো তখন আমাদেরকে এখানে মন্দন না বলে ত্বরণ বলতে পারতো ওকে তাহলে এখানে ও বিন্দুর দিকে আসতেছে সেটা কোথাও ক্লিয়ারলি উল্লেখ না থাকলেও মন্দনের মাধ্যমে বোঝানো হয়েছে সেটা ও বিন্দুর দিকে আসতেছে কারণ সে যদি ও বিন্দুর দিকে আসে তাহলেই সে শুধুমাত্র কি হবে নেগেটিভ হবার চান্সেস ওকে তাহলে এখন বলছে কি দেখাও যে কণাটি এত টাইমে প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে অর্থাৎ কণাটা যখন থেমে যাবে কণাটা যখন কি হবে থেমে যাবে তখন সময় হবে এতটুকু u⁴ এত সময় আর দূরত্ব হবে এতটুকু মানে যেখান থেকে নিক্ষেপ করছি ধরো এই বিন্দু থেকে আমি কণাটাকে চালু করছি মানে এই বিন্দু থেকে আমি কণাটাকে যাত্রা শুরু করছি প্রক্ষেপণ বিন্দু এখান থেকে আমি নিক্ষেপ করছি তো যে বিন্দু থেকে আমি নিক্ষেপ করছি সেই বিন্দু থেকে এত দূরত্বে সে থেমে যাবে সেই বিন্দু থেকে
এত দূরত্বে থেমে যাবে। তো এখানে দেখো একটা ইউ দেখতে পাচ্ছ না, এই ইউটা হচ্ছে আদিবেগ, প্রশ্নে বলে দিছে। দ্যাট মিনস কণাটাকে আমি এই বিন্দুতে স্থির অবস্থায় রাখি নাই। খুব ভালো করে খেয়াল করো, কণাটাকে এই বিন্দুতে আমি যদি স্থির অবস্থায় রাখতাম তাহলে আদিবেগ আসতো না। দ্যাট মিনস আমি এই বিন্দু থেকে কণাটাকে ইউ বেগে থ্রো করতেছি, কারণ এখানে একটা আদিবেগ আছে। এখানে প্রশ্নের কোথাও বলা নাই যে কণাটা স্থির অবস্থায় আছে, আর যেগুলো ক্লিয়ারলি একটা জায়গা বলে দিছে যে আদিবেগ এত, দ্যাট মিনস কণাটাকে আমরা একটা নির্দিষ্ট বেগে থ্রো করতেছি। ওকে, তাহলে এই বিন্দু থেকে আমরা কণাটাকে ইউ বেগে থ্রো করতেছি, আর কণাটা অন্য কোথাও গিয়ে ভি বেগ প্রাপ্ত হচ্ছে, মানে ইউ বেগে থ্রো করার পর কোনো একটা জায়গায় গিয়ে সে ভি বেগ প্রাপ্ত হচ্ছে। আর কণাটা যখন থেমে যাবে তখন তার বেগ হবে 0, অর্থাৎ কণাটার বেগ যখন 0 হবে তখন টাইম হবে এটা, আর দূরত্ব হবে, প্রক্ষেপণ বিন্দুর দূরত্ব হবে এত। প্রক্ষেপণ বিন্দুর দূরত্ব মানে হচ্ছে আমরা যে বিন্দু থেকে তাকে থ্রো করতেছি সেই বিন্দুর দূরত্ব হবে ইউ টু দি পাওয়ার এত এত দূরত্বে। ওকে, তাহলে এখন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করবো। এটার ইন্টিগ্রেশনে একটু ঝামেলা আছে, যে কারণে আমাকে করাই দিতে হচ্ছে, নাহলে অঙ্কের মাঝখানে তেমন কোনো আর কোথাও কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো আমরা প্রথমে কি চিন্তা করবো, আমরা প্রথমে চিন্তা করবো যে কণাটা এই বিন্দুতে আছে, আর এই বিন্দু থেকে আমরা তাকে ইউ আদিবেগে থ্রো করতেছি, কারণ প্রশ্নে যেহেতু একটা আদিবেগের কথা বলা আছে। তাহলে এই বিন্দু থেকে আমরা তাকে ইউ আদিবেগে থ্রো করতেছি, আর এই ইউ আদিবেগে থ্রো করার কারণে এফ পরিমাণ মন্দনে সে যাওয়া শুরু করছে, এবং একটা সময় সে পি বিন্দুতে আসছে, কোনো একটা সময়ে সে পি বিন্দুতে আসছে। ওই পি বিন্দুতে যখন আসে তখন তার বেগ হয়েছে ভি, আর টি টাইমে সে আসছে। এইসব কথাগুলো আমরা বলছি, তো আমরা এখানে বাংলায় লিখে দিছি। মনে করি কণাটি ও এ সরল রেখার এই বিন্দু হতে ইউ আদিবেগে এফ মন্দনে যাত্রা শুরু করে। এফ মন্দন দিয়ে বুঝাচ্ছে এদিকে যাচ্ছে, আর যদি মন্দন না হতো তাহলে এদিক দিয়ে যেত। তাহলে এফ মন্দনে যাত্রা শুরু করে টি সময়ে পি বিন্দুতে পৌঁছে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময়ে কণাটি ও এ থেকে, মানে এই সময়ে কণাটি এই এক্স ইকুয়াল টু এ যে দূরত্বটা, এখানে এক্স ইকুয়াল টু এ যে দূরত্বটা, তার থেকে এই এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব অতিক্রম করে, মানে পি বিন্দুতে আসার সময় তার দূরত্ব হয়েছে এক্স ইকুয়াল টু এক্স। এই কথাটা জাস্ট আমরা বললাম। এখন আমাদেরকে ইকুয়েশনের দিকে তাকাইতে হবে। ইকুয়েশনে কি বলছে, কণাটি, একটি কণা একক ভর মানে হচ্ছে এম এর মান হচ্ছে 1, একক ভর মানে হচ্ছে এখানে কণাটার ভর হচ্ছে 1 একক, মানে 1। তো ওটা দিল কি আর না দিল কি, প্রতি কে বাই ভি টু দি পাওয়ার এন পরিমাণ মন্দনের অধীনে, মানে মন্দন হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার এন। তো মন্দন হোক আর ত্বরণ হোক দুইজনকেই এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে শুধুমাত্র পার্থক্য হয় চিহ্নের। যেহেতু মন্দন বলা আছে সেহেতু নেগেটিভ দিব, আর মন্দনটা কি হিসেবে পরিবর্তিত হচ্ছে, কে বাই ভি টু দি পাওয়ার এন হিসেবে। ওকে, তো দেখো এখানে একটা ভরের কথা বলা আছে, একক ভর। তুমি চাইলে ভর অ্যাড করতে পারো, এখানে একটা ভর অ্যাড করতে পারো, যেটা এফ ইকুয়াল টু এম এ, যেটাকে আমরা বলি। এখানে একটা ভর অ্যাড করলে এখানেও একটা ভর, একই ভর তোমাকে অ্যাড করতে হবে, আর ওই ভরের মান হবে 1। তো একক ভর যেহেতু, তো আমার এখানে এম আর অ্যাড করার দরকার নেই, এম এর মান 1 বসা দিলে তো সেটা আছে কি নাই সেটা বোঝাও যাবে না। ফলে আমাদের ইকুয়েশন হচ্ছে আসলে এফ ইকুয়াল টু মাইনাস কে বাই ভি টু দি পাওয়ার এন। ওকে, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে এটুকু, এগুলো একটু মুছে ফেলি, এগুলোর আমার দরকার নেই। আমরা বলবো প্রশ্ন মতে এফ কি, প্রশ্ন মতে এফ ইকুয়াল টু হচ্ছে এত। আমি এখানে যখন লিখছি এখানে লিখে ফেলি, বলো যে প্রশ্ন মতে এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে বাই ভি টু দি পাওয়ার এন। এখন আমরা এখান থেকে শেষ পর্যন্ত যেটা পাই, এফকে আমরা এভাবে বানাইতে পারি ভি ডিভি, আর এখানে যা আছে মাইনাস কে বাই ভি টু দি পাওয়ার এন, এখানে ডিএক্স আনতে পারি। ওকে, শেষ পর্যন্ত এই লাইনে আসতে পারি। এই লাইনে আসার পরে ভি টু দি পাওয়ার এনকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে ভি টু দি পাওয়ার এন যদি এখানে চলে আসে তাহলে আমরা পাবো ভি টু দি পাওয়ার, মানে ভি ইন্টু ভি টু দি পাওয়ার এন। ভি টু দি পাওয়ার এন যদি এখানে চলে আসে তাহলে আমরা পাবো ভি ইন্টু ভি টু দি পাওয়ার এন ডিভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ডিএক্স, এরকম হবে। তো ভি দেখো বেজ একরকম হলে পাওয়ারের যোগ, তাহলে আমরা পাবো ভি টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ডিএক্স। তাহলে এই সিম্পল একটা ইকুয়েশনকে এখন আমরা ইন্টিগ্রেশন করব, আর ওই ইন্টিগ্রেশন করে আমরা একটা সমীকরণ বানিয়ে আনবো, সেখান থেকে আমরা ওদের আনসারটা দিব, মানে সময় এত হবে, প্রক্ষেপণ বিন্দু এত হবে, সেটার আনসার আমরা সেখানে দিতে পারবো। তাহলে এখন আমরা যে অবস্থানে আসছি, এই অবস্থানটাকে আমরা কিসের ভিত্তিতে ইন্টিগ্রেশন করতে পারি সেটা একটু খেয়াল করি। এখানে এক্স দূরত্ব থেকে আমাদেরকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, খুব ভালো করে খেয়াল করব। আমরা যখন কণাটা থ্রো করতেছিলাম, এই বিন্দুতে যখন কণাটা ছিল তখন কণাটার আদিবেগ কিন্তু ইউ ছিল, আমি বাংলা কথায় সেটা বলছিলাম। আর এখানেও বলছে যে কণাটার আদিবেগ আছে, অর্থাৎ যেখান থেকে আমরা থ্রো করতেছি, প্রক্ষেপণ বিন্দু যেখান থেকে আমরা থ্রো করতেছি সেখানে কিন্তু ইউ বেগে তাকে থ্রো করতেছি, সেটা বলা আছে। তো কোনো একটা বিন্দুতে এসে ওই কণাটার বেগ হয়ে গেছে ভি,
আর যে বিন্দুতে সে তার বেগ ভি হয়েছে সেই দূরত্বটা যদি আমি কাউন্ট করি তাহলে দূরত্বটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ দূরত্ব থেকে সে এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব আসছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন এ ছিল তখন তার আদি বেগ ছিল ইউ, আর এক্স ইকুয়াল টু যখন এক্সে আসে তখন তার বেগ ছিল ভি। তাহলে আমরা বলবো যে যখন এক্স ইকুয়াল টু এ তখন ভি ইকুয়াল টু হচ্ছে ইউ, অর্থাৎ তার বেগ যেটা ভি সেই ভিটা ছিল আদি বেগের সমান। আর যখন এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স তখন ভি ইকুয়াল টু হচ্ছে ভি। ওকে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এ কারণে আমরা ভি ইকুয়াল টু ভি এভাবে লিখলাম। এখন এই সীমার মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিব আর ইন্টিগ্রেশন করে আনসার বের করে আনার চেষ্টা করবো। তাহলে ওকে ইন্টিগ্রেশন করলে কি হবে, আগে আমরা লিখি। ইন্টিগ্রেশন হবে ভি এর ইন্টিগ্রেশন হবে ইউ থেকে ভি, খেয়াল করবা 0 থেকে ভি নয়, ইউ থেকে ভি, লোয়ার লিমিট ইউ আপার লিমিট ভি, আর এক্স এর আর এদিকে হবে ভি টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভি ইকুয়াল টু এদিকে মাইনাস কে, তার জায়গায় থাকবে ইন্টিগ্রেশন অফ এটা এ থেকে এক্স, আর এটা হবে জাস্ট একটা ডিএক্স, আর কিচ্ছু না। ওকে, তাহলে এই সিম্পল ইন্টিগ্রেশন আমরা শেষ করব। তবে এই ইন্টিগ্রেশনটা সিম্পল হলো এর ফিউচার কিন্তু এত সিম্পল নয়, যে কারণে আমি অঙ্কটা আসলে করাই দিতে চাচ্ছি, করা দিতে বাধ্য হচ্ছে আর কি। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ভি টু দি পাওয়ার এন প্লাস 1 এর ইন্টিগ্রেশন হবে ভি টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস 1 মানে ভি টু দি পাওয়ার এন প্লাস 2 হয়ে যাবে, এন প্লাস 2 ডিভাইডেড বাই এন প্লাস 2, আর তার আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব ইউ থেকে ভি। খেয়াল করে এটা কীভাবে হয়েছে, ইন্টিগ্রেশন সূত্র অনুযায়ী ভি এর পাওয়ার যত হবে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে আর ওই যোগফলটা নিচে বসাইতে হবে। তাহলে পাওয়ারের সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো এন প্লাস 2, আর যোগফলটা নিচে বসালে এন প্লাস 2 পাচ্ছি, ইকুয়াল টু এখানে মাইনাস কে, আর এক্স এর ইন্টিগ্রেশনতে এক্সই হবে, ফলে আমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিট পাবো এ থেকে এক্স। তো এখন এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো এবং আরেকটা নতুন ইকুয়েশন পাবো। তো ভি এর জায়গায় যদি আমি ভি বসাই তাহলে আমরা পাবো ভি টু দি পাওয়ার এন প্লাস 2 ডিভাইডেড বাই এন প্লাস 2 মাইনাস বি এর জায়গায় যদি আমি ইউ বসাই তাহলে আমরা পাবো ইউ টু দি পাওয়ার এন প্লাস 2 ডিভাইডেড বাই এন প্লাস 2, আর ইকুয়াল টু মাইনাস কে, এখানে যদি আপার লিমিট বসে তাহলে আমরা পাবো এক্স এর জায়গায় এক্স বসালে পাবো এক্স, মাইনাস এক্স এর জায়গায় এ বসালে পাবো এ। এই পাইছি আমরা জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরের ফলাফল। এখন এখান থেকে আমরা একটা সহজ ইকুয়েশনে আসার চেষ্টা করব, আর আমি সেটা একটু ছোটো করে নোট করছিলাম, সে নোটটার দিকে তাকাইলেই বেটার হয়। ওকে, তো আমরা এখান থেকে আমরা ভি ইকুয়াল টু বের করার চেষ্টা করব, কারণ ভি এর মান আমি যদি বের করতে চাই এখানে আমরা কি করছি, আদি বেগকে ইউ ধরছি, শেষ বেগকে ভি ধরছি, তো ভি ইকুয়াল টু আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে ভি ইকুয়াল টু যদি আমি বের করতে চাই তাহলে আমি এভাবে করতে পারি, দেখো এর পরের লাইন থেকে, বা 1 বাই এন প্লাস 2 কমন নিয়ে ফেলতে পারি। 1 বাই এন প্লাস 2 দেখো ওর নিচেও এন প্লাস 2 আছে, ওর নিচেও এন প্লাস 2 আছে, তো 1 বাই এন প্লাস 2 কমন নিলাম। 1 বাই এন প্লাস 2 কমন নিলে বাকি কি থাকে, ভি টু দি পাওয়ার এন প্লাস 2 বাকি থাকে, মাইনাস ইউ টু দি পাওয়ার এন প্লাস 2 বাকি থাকে, ইকুয়াল টু এখানে যা আছে মাইনাস কে ইন্টু এক্স মাইনাস এ, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এই নিচে যে এন প্লাস 2 আছে সেটা আমি এখানে গুণ করে দিব, ফলে আমরা পাবো ভি টু দি পাওয়ার এন প্লাস 2 মাইনাস ইউ টু দি পাওয়ার এন প্লাস 2 ইকুয়াল টু এইটা গুণ করে দিলে আমরা পাবো মাইনাস কে ইন্টু এন প্লাস 2 এক্স মাইনাস এ। তাহলে কি করলাম, জাস্ট এই এন প্লাস 2টা এখানে গুণ করে দিলাম, এটা ভাগ ছিল ওদিকে গিয়ে গুণ হয়ে গেছে। আর এখন আমি ইউ টু দি এন প্লাস 2কে পক্ষান্তর করতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং ভি টু দি পাওয়ার এন প্লাস 2 ইকুয়াল টু পাচ্ছে ইউ টু দি পাওয়ার এন প্লাস 2, পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে গেছে, মাইনাস কে ইন্টু এন প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ। এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে ভি ইকুয়াল টু বের করে নিতে পারি, অথবা আমার মাথায় অন্য একটা প্ল্যান আছে, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে দিব আপাতত। এটাকে একটা সমীকরণ দিয়ে দেওয়া কি উচিত হবে? আমি তো এটাকে রুট করি নাই কোনো দিকে, রুট করার দরকার নেই, এটাকে আমি সমীকরণ দিয়ে দেবো, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এতদিন আমরা যেগুলো করতাম সেগুলোতে আমরা এই জায়গায় এনে শুধু ভি সমান বের করার চেষ্টা করতাম, তো এখানে তো ভি এর মাথার উপরে একটা এন প্লাস 1 আছে, সেটাকে আমি না সরিয়েই আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিছি। এখন আমার যে প্ল্যান সেটা হচ্ছে প্রশ্নটার কথা আরেকবার পড়া এবং প্রশ্নটাকে মিলানোর চেষ্টা করা। কি দেখাইতে বলছে আমাদেরকে, বলছে দেখাও যে কি দেখাতে বলছে, কণাটি টি ইকুয়াল টু এত সময়ে প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে থেমে যাবে, কণাটা থেমে যাবে, লাস্ট কথা হচ্ছে থেমে যাবে। অর্থাৎ আমরা এই ইকুয়েশন থেকে থেমে যাওয়া বের করব, কখন সে থেমে যাবে, কোন জায়গায় গিয়ে থামবে। তো এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, একটা হচ্ছে এক্স যেটা দিয়ে আমরা দূরত্ব নির্দেশ করতে পারি, আর একটা হচ্ছে ভি যেটা দিয়ে আমরা শেষ বেগ নির্দেশ করতে পারি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা
দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে হয় দূরত্ব পাবো নাহলে বেগ পাবো। ওকে, তো আমার এখানে কিন্তু প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্ব বের করার কথা বলা আছে, কিন্তু এই সমীকরণ থেকে আমরা টাইম পেতে পারি না, কারণ হচ্ছে এই সমীকরণে টি এর কোনো বংশ এখন দেখা যাচ্ছে না। তো আমরা যেটা করবো, এই সমীকরণ থেকে দূরত্বটা বের করে আনার চেষ্টা করবো, আসলে দূরত্বটা এটা কিনা। তো এখন এইটাই যে দূরত্ব, সেটা আমরা কিভাবে বের করবো, খেয়াল করো ওদের ক্লু অনুসারে। ওরা বলছে থেমে যাবে, এই কথাটাকে খুব ভালো করে ফলো করো। ওরা বলছে কি থেমে যাবে, তো যেই জায়গায় বস্তুটাকে ইউ আদিবেগে আমি নিক্ষেপ করছি, তাহলে একটা জায়গায় গিয়ে সে থেমে যাবে বলতেছে, ঋণাত্মক ত্বরণ যেহেতু থেমে যাবে বলতেছে। থেমে যাবে বলার মানে কি? থেমে যাবে বলার মানে হচ্ছে ভি ইকুয়াল টু জিরো। আদিবেগ তো আর জিরো বলে নাই, আদিবেগ হচ্ছে ইউ, আর সে চলতে চলতে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, মানে শেষ বেগ কি হবে? জিরো হবে। তাহলে সে যে বিন্দুতে থেমে যাবে সেই বিন্দুতে শেষ বেগ জিরো হবে। তাহলে আমরা বলবো যে কণাটির শেষ বেগ শূন্য হলে কণাটি থেমে যাবে। অথবা আমরা এখানে একটু সুন্দর করে লিখতে পারি, এইভাবে কণাটি না লিখে এভাবে লিখবো যে শেষ বেগ শূন্য হলে কণাটি থেমে যাবে, অর্থাৎ ভি ইকুয়াল টু জিরো। তার মানে কি শেষ বেগ শূন্য হলে কণাটি কি থেমে যাবে, আর থেমে যাওয়া মানে হচ্ছে ভি গুলো কি হবে? জিরো হবে। তো ভি গুলো জিরো আমি এখন 1 নং সমীকরণে বসানোর চেষ্টা করি, তাহলে 1 নং হতে পাই, তাহলে বি এর জায়গায় আমি জিরো বসাই দিব, তো জিরোর পাওয়ার যা হবে হোক গা সবাই জিরো, ফলে আমরা পাচ্ছি জিরো ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস কে ইন্টু এন প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ। তো আমি এখান থেকে এক্স এর মান বের করে আনবো, মানে কত দূরত্বে সে থেমে যাবে সেটা বের করে আনবো। তো আমি এইখানেই করে দিই, বা আমি করব কি এই জিনিসটাকে পক্ষান্তর করে দেবো, এটা সামনে মাইনাস চিহ্ন আছে, ও যদি দিকে চলে আসো প্লাস হয়ে যাবে কে ইন্টু এন প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার এন প্লাস টু, যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে এটাকে আমি পক্ষান্তর করছি, আর এটা যেমন আছে তেমন থেকে যাক। বা এখান থেকে আমি এক্স মাইনাস এ সমান বের করবো, এক্স মাইনাস একে রেখে দিব, বাকি যারা গুণ সম্পর্ক আছে তাদেরকে ভাগ সম্পর্কে নিয়ে আসবো। তাহলে দেখো ইউ টু দি পাওয়ার এন প্লাস টু যেমন আছে তেমন থাক, আর এই এক্স মাইনাস এর সাথে গুণ সম্পর্কে ছিল কে আর হচ্ছে এন প্লাস টু, ব্যাস। এই দেখো এক্স মাইনাস এ সমান আসছে ইউ টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইড বাই কে ইন্টু এন প্লাস টু। এই যে ইউ টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইড বাই কে ইন্টু এন প্লাস টু। এন প্লাস টুকে আমি 2 + n লিখতে পারি, এটা কোনো আহামরি বিষয় না। ওকে, তাহলে এখন এখানে একটা প্রশ্ন আমাকে করবো, আমি জানি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নে যেটা চাইছে সেটার সাপেক্ষে আনসারটা আসছে। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল যেটা আসছে সেটাই আমার এখানে আনসার, অর্থাৎ আমাকে বলছে প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে কণাটি থেমে যাবে। তো আমি থেমে যাওয়ার লোকেশন দিয়ে, মানে থেমে যাওয়া দিয়ে যখন লোকেশন ট্র্যাক করছি, তখন আমরা দেখলাম যে কণাটা এই বিন্দুতে থেমে যাবে। এখন তুমি বলবা যে এখানে তো আমরা দূরত্বকে এক্স বলে দাবি করছিলাম, তাহলে আমি এক্স ইকুয়াল টু বের করলে তো এটার সাথে আর মিলে না। আমি যদি এখান থেকে এক্স ইকুয়াল টু বের করি তাহলে এটা এখানে অ্যাড হয়ে যায়, অর্থাৎ এ প্লাস সামথিং হয়ে যায়। তো এখানেও তো এ প্লাস সামথিং আনসারে আমার কাছে চাই নাই, তাহলে আমি কিভাবে এক্স মাইনাস একে কেন আনসার বলতেছি? এক্স মাইনাস এইটাই যে আমার আনসার সেটা আমি কেন বলতেছি? কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু ক্লিয়ার করে দিছে কোথা থেকে দূরত্বটা হবে। আমি একটু চিত্রটা আগে আঁকি, তারপর তোমাকে একবার বোঝানোর চেষ্টা করবো। এই হচ্ছে ধরো এ বিন্দু, ওকে, আর এই হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দু থেকে দূরত্ব, ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু এ দূরত্ব। ওকে, ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু এ, আমি সংক্ষেপে এটাকে এ ধরি, এ দূরত্ব। ও বিন্দু থেকে এ এর দূরত্ব হচ্ছে ছোট হাতের এ, যেটা প্রশ্নও বলছিল হয়তো বা, প্রশ্নে কি বলে নাই? আচ্ছা বলে নাই, যাই হোক আমরা ধরছি। আর এই ও বিন্দু থেকে পি একটা বিন্দু যে বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব, সিম্পল এক্স ইকুয়াল টু এক্স, যেটা এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব। তো খেয়াল করো আমি যেটা বলতে চাচ্ছি, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এ, পুরোটার দূরত্ব হচ্ছে এ, আর এখান থেকে এটুকুর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমাকে বলো তো এই বাকি দূরত্বটা কত, অর্থাৎ এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা কত? এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা কত? তাহলে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হবে এ মাইনাস এক্স। খুব ভালো করে খেয়াল করো, এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হবে এ মাইনাস এক্স। ওকে,
তো আমরা এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বকে a মাইনাস এক্স বা এক্স মাইনাস এও বলতে পারি। এক্স মাইনাস এও যদি দিই তাহলেও একই আনসার আসবে, a মাইনাস এক্সও যদি দিই তাও একই আনসার আসবে। আমরা শুধু এইটুকু জানি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, যে কারণে আমরা দূরত্বতে নেগেটিভ যদি কখনো আসেও আমরা সেটাকে নেগেটিভ আনসার হিসেবে গ্রহণ করতে পারবো না, আমরা পজিটিভ আনসারটা গ্রহণ করবো। যাই হোক, আমি যেটা বুঝাচ্ছি a মাইনাস এক্স, তাহলে খেয়াল করো ও বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে, ও বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে ছোট হাতের এ, আর ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ছোট হাতের এক্স। তাহলে এ মাইনাস এক্সটা কি? এ মাইনাস এক্সটা হচ্ছে এ বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব। এ মাইনাস এক্সটা হচ্ছে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। খুব ভালো করে খেয়াল করো, এ মাইনাস এক্সটা হচ্ছে এ বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব। এখন এখানে যে আনসারটা চাইছে সেটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে। খুব ভালো করে খেয়াল করবা, প্রক্ষেপণ বিন্দু কোনটা? যেখান থেকে আমি ইউ বেগে থ্রু করছিলাম। আমি কোন বিন্দু থেকে ইউ বেগে থ্রু করছিলাম? এ বিন্দু থেকে। তাহলে এই বিন্দুর নাম হচ্ছে প্রক্ষেপণ বিন্দু। প্রক্ষেপণ বিন্দু খুব ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে ক্লিয়ার করে দিছে কোথা থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব বলে নাই, বলছে কি প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে। প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে, অর্থাৎ প্রক্ষেপণ বিন্দু থেকে কণাটা এত দূরত্বে গিয়ে থেমে যাবে। তা আমরা এখানে পি বিন্দুতে এসে থেমে যাবে ভাবছি, আমরা যে কোথায় থেমে যাবে ভাবছি, আর যেখানে গিয়ে থামুক না কেন, আমরা তো বলছি এক্স দূরত্বে থেমে যাবে। আমরা কি বলছি? এক্স দূরত্বে থেমে যাবে, সেটা ভাবছি। যে আমরা একটু আগে যেটা বের করছি সেটা ছিল ভি ইকুয়াল টু, যখন ইউ ছিল তখন এক্স ইকুয়াল টু ছিল এ, আর এক্স ইকুয়াল টু যখন এক্স ছিল তখন ভি ইকুয়াল টু হচ্ছে ভি। অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে ভি ইকুয়াল টু ভি ধরছি, আর সেই ভি এর মান আমাদের বের হয়েছে। তাহলে ভি এর মান কোথায় বের হয়েছে? এক্স ইকুয়াল টু যে কোনো দূরত্বে, এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব মানে হচ্ছে যে কোনো দূরত্ব, অর্থাৎ যে কোনো একটা দূরত্বে গিয়ে আমি ভি এর মান এই সমীকরণের সাহায্যে পাবো। যে কোনো একটা দূরত্বে গিয়ে ভি এর মান আমি এই সমীকরণের সাহায্যে পাবো। যে কোনো দূরত্বে গিয়ে, এক্স ইকুয়াল টু এক্স মানে হচ্ছে যে কোনো দূরত্ব, যে কোনো দূরত্বে গিয়ে ভি এর মান আমি এই সমীকরণের সাহায্যে পাবো। এখন আমি যেখানে যেতে চাচ্ছি সেখানে শেষ বেগ শূন্য হবে, অর্থাৎ আমি যে দূরত্বে যেতে চাচ্ছি, যত ডিস্টেন্সে যেতে চাচ্ছি সেই দূরত্বে শেষ বেগ কত হবে? শূন্য হওয়া উচিত, শেষ বেগ শূন্য হবে। তো শেষ বেগ শূন্য হইলে আমি একটা আনসার পেয়েছি, যেটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু একটা আনসার আমি এখানে পাইছি। এখন কথা হচ্ছে আমি যে এক্স মাইনাস এ ইকুয়াল টু পাচ্ছি, সেই এক্স মাইনাস এটা কি বুঝাচ্ছে? এক্স মাইনাস এটা বুঝাচ্ছে প্রক্ষেপণ বিন্দুর কত দূরত্বে, অর্থাৎ যে জায়গায় গিয়ে সে জিরো হবে সেই জায়গা থেকে প্রক্ষেপণ বিন্দুটা কত দূরে। খুব ভালো করে খেয়াল করো, যে জায়গায় গিয়ে সে জিরো হবে, মনে করো এখানে এসে সে জিরো হয়েছে, ওকে, এখানে এসে কণাটা কি জিরো হয়েছে। তো এখানে এসে যদি কণাটা জিরো হয় তাহলে এখান থেকে প্রক্ষেপণ বিন্দুর দূরত্ব কত? এখান থেকে প্রক্ষেপণ বিন্দুর দূরত্ব কত? আর এখান থেকে প্রক্ষেপণ বিন্দুর দূরত্ব হচ্ছে এই দুজনের বিয়োগফল, এক্স মাইনাস এ অথবা এ মাইনাস এক্স, যে কোনো একটা। এক্স মাইনাস এ অথবা এ মাইনাস এক্স হচ্ছে প্রক্ষেপণ বিন্দু থেকে যেখানে জিরো হবে সেটার দূরত্ব। আবার বলতেছি, যদি এখান থেকে দূরত্ব চাইতো, মানে কণাটা যেখানে গিয়ে থেমে গেছে, ধরো এখানে এসে কণাটা থেমে গেছে, তাহলে যদি মূল বিন্দু থেকে কত দূরে থেমে গেছে সেটা বলতো, তাহলে এখানে কথা বলে থাকতো যে মূল বিন্দু থেকে কত দূরতে থেমে যাবে, অথবা কত দূরে গিয়ে থেমে যাবে, এটুকু বলতো। প্রক্ষেপণ বিন্দুর কথা উল্লেখ করতো না। প্রক্ষেপণ বিন্দু যখন করছে তখন দূরত্বটা ঘুরে গেছে, এদিক থেকে কত দূরে গিয়ে সে থেমে গেছে। এখন আমি এখান থেকে এটা এ জানি, এখান থেকে এটা এক্স জানি, কিন্তু এখান থেকে এটা কত সেটা তো আমি জানি না। এখান থেকে এটা হচ্ছে এ মাইনাস এক্স অথবা এক্স মাইনাস এ। তো এখানে আমরা যেটা হিসেব করছি সেটা এই প্রক্ষেপণ বিন্দু থেকে কত দূরে, আর এখানে বলছে প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে। তাহলে প্রক্ষেপণ বিন্দুর কত দূরত্বে গিয়ে সেটা থেমে যাবে সেই বিষয়টা আমরা আসলে এক্স মাইনাস এ বা এ মাইনাস এক্স দিয়ে প্রকাশ করতেছি। এখন তুমি বলবা যে এটা এই প্রক্ষেপণ বিন্দু থেকে এটার দূরত্ব তো এ মাইনাস এক্স, তো আমাদের তো আনসার আসছে এক্স মাইনাস এ, তো এখান থেকে তো মাইনাস একটা কমন নেওয়া উচিত। তো মাইনাস একটা কমন নিয়ে আমি যদি এখানে গুণ করি তাহলে আলটিমেটলি দূরত্বের হিসেবে নেগেটিভটা বাদ যাবে। কি বলছি? মাইনাস একটা দিয়ে যদি আমি এখানে কমন নিই এবং ওই মাইনাস যদি এখানে গুণ করি, এখানে একটা নেগেটিভ তো আসবে, ঠিক আছে, নেগেটিভ আসবে, কিন্তু দূরত্বের হিসেব যেহেতু দূরত্ব সবসময় পজিটিভলি ধরতে হয়, সেহেতু নেগেটিভ যে দূরত্বটা আসবে সেটাকেও পজিটিভ হিসেবে চিন্তা করতে হবে। মানে তুমি যদি এখানে এক্স মাইনাস এ কে এ মাইনাস এক্স বানাতে চাও তো বানাইতে পারো, কিন্তু এখানে একটা নেগেটিভ আসবে, ওই নেগেটিভ আসে তোমাকে আবার বলতে হবে যে ভাই দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই পজিটিভ দূরত্বটাই মানে পজিটিভ সংখ্যাই গ্রহণযোগ্য, মানে চিহ্ন বাদ দিয়ে শুধু পজিটিভ সংখ্যাটাকে
কাউন্ট করা হয়েছে, এই কথাটা বলতে হবে। তো এত কথা বলার দরকার নেই, যেটুকু পজিটিভ আসছে সেটুকুই হচ্ছে আমাদের দূরত্বের হিসাব। তাহলে এটা মিলে গেছে, প্রক্ষেপণ বিন্দু থেকে কত দূরত্বে সে 0 হবে, প্রক্ষেপণ বিন্দু থেকে এত দূরত্বে সে 0 হবে, এইটুকু আমরা মিলাই ফেলতে পারছি, যেটা প্রশ্নের চাইছে। এবার আবার আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে গবেষণা শুরু করব। এবার আমাদের কাজ হচ্ছে টাইম। আমরা এখানে কোথাও টাইম খুঁজে পাচ্ছি না, তো এখন টাইম মিলানোর চেষ্টা করতে হবে। তো আমি এগুলো একটু মুছে ফেলবো, আমার খালি 1 নম্বর সমীকরণটা দরকার। আবার 1 নম্বর সমীকরণ থেকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে টাইম আনবো, মানে বেগ থেকে আমরা টাইম আনার চেষ্টা করব। তাহলে আমি এটুকু এটা রাখতে হবে, লাস্টেরটা একটু রাখতে হবে, এটা থাক। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটুকু করার পর বলবো 1 নং হতে পাই, 1 নং হতে পাই বলে 1 নং হতে পাই। তাহলে 1 নম্বর হতে কি পাচ্ছি আলটিমেটলি সেটা একটু খেয়াল করো। এই সমীকরণে আমি ভি এর মাথার উপর একটা n+2 দেখতে পাচ্ছি, এই n+2 কে আমি তাড়ানোর চেষ্টা করব। তাহলে আমি এই n+2 কে তাড়িয়ে দিই, তাহলে আমি শুধু ভি পাবো। তাহলে কাকে তাড়াচ্ছি? ভি এর মাথার উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমি কি করতেছি? তাড়াচ্ছি। তো যদি তুমি সেই পাওয়ারটাকে তাড়াও তাহলে ওই পাশে একটা ঘটনা ঘটবে, ওই পাশের ঘটনাটার দিকে একটু তাকাও। এটা একটু আমাকে হয়তো বা ডিটেলসে বুঝাইতে হতে পারে, অনেক সময় এটা ঘ্যাবলা লাগতে পারে। আমি এই পাশে এইখানে ভি এর মাথার উপরে কত ছিল, আগে কত ছিল? n+2। সেটা আমি এখানে আর লিখবো না। যদি তুমি সেটা এখানে না লিখো তাহলে ওই পাশে পুরোটার মাথার উপরে 1/n+2 লিখে দিতে হবে। কি বলছি? এই পাশে ভি এর মাথার উপরে যে পাওয়ারটা আছে সেটা যদি তুমি না লিখো তাহলে সেই পাওয়ারটাকে আরেক পাশে মানে উল্টা করে বসাই দিতে হবে। বিষয়টা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো x² তুমি কি লিখো? ধরো x² 2, x² 2, অর্থাৎ x এর পাওয়ার কত? 2। এখন তুমি এই x এর পাওয়ার যে 2টা দেখতে পাচ্ছ সেই 2টাকে তুমি লিখবা না, তাহলে তুমি কি করো? উভয় পক্ষকে রুট করো, উভয় পক্ষকে রুট করো, উভয় পক্ষকে রুট করো। উভয় পক্ষকে রুট করলে স্কোয়ার রুটে কাটা গিয়ে এদিকে থাকে x আর এদিকে থাকে কি? √2। এখন এই √2 কে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, 2^½ খুব ভালো করে খেয়াল করো। এই √2 কে আমি চাইলে 2^½ লিখতে পারি না। লেখার পর আমি মাঝখানের লাইনটা মুছে দিলাম। এবার দেখো লজিকটা কি, এখানে যেটা 2 ছিল সেটা আমি এখানে লিখি নাই, ফলে ওই পাশে 2টাকে উল্টা করে বসাইতে হয়েছে। 2 এর উল্টা হচ্ছে 1/2। আরেকটা ম্যাজিক দেখাচ্ছে, সরি লজিক দেখাচ্ছে। x³ ধরো x এর মাথার উপরে কিউব আছে, এদিকে আছে 2। এখন আমি কিউবকে তাড়াতে চেষ্টা করব। যদি আমি কিউবকে তাড়াতে চাই তাহলে আমাকে একটা কিউবিক রুট উভয় পক্ষে আনতে হবে। তাহলে এদিকেও একটা কিউবিক রুট উভয় পক্ষে আনতে হবে, তাই নয় কি? এখানে কিউবিক রুট এবং কিউবে কাটা, ফলে এদিকে থাকবে শুধু x, আর এখানে যেটা থাকবে সেটাকে আমরা লিখতে পারি 2^1/3, 2^1/3 লিখতে পারি। এবার মাঝখানের লাইনটা মুছে দিই। মাঝখানের লাইনটা মুছে দিলে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো এখানে x এর মাথার উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তুমি এখানে লিখো নাই, তো ওইদিকে 2 এর মাথার উপরে পাওয়ারটা উল্টা করে বসাইতে হয়েছে। তাহলে এখানেও ভি এর মাথার উপরে n+2 আছে, সেই n+2টা আমি এখানে লিখি নাই, তাহলে ওই n+2টা ওই পাশে গিয়ে পুরোটার মাথার উপরে 1/n+2 হিসেবে বসিয়ে দিলে লজিক্যালি সব কিছু ঠিকঠাক থাকবে, এখানে কোনো ভুল থাকবে না। এবং এই লজিক থেকে আমি সেটা তোমাদেরকে সরাসরি বোঝানোর চেষ্টা করছি। এখন দেখো আমরা তো এভাবে লিখতে পারি ভি এত, এভাবে লিখতে পারি। এখন এই জিনিসটাকে আমরা করতে পারি কি, ভিকে আমরা লিখতে পারি এর পরের লাইনে dx/dt, ভিকে আমরা লিখতে পারি dx/dt, নিশ্চয়ই লিখতে পারি ভিকে dx/dt। এবার আমার কাজ হচ্ছে যাদের সাথে x আছে তাদেরকে এক সাইডে আনা, যাদের সাথে x নাই তাদেরকে এক সাইডে আনা। কিন্তু তুমি খেয়াল করো এই পুরা রাশিটার উপর যেহেতু 1 একটা পাওয়ার আছে, পুরা রাশিটার উপরে যেহেতু পাওয়ার আছে, তার মানে পুরাটাই হচ্ছে x এর রাশি, কারণ এটার ভিতরে একটা x আছে। এই পাওয়ারটা অনেকটা রুটের মতো কাজ করতেছে। তো এই রুটের ভিতরে যেহেতু সবাই আছে সেহেতু পুরাটাকে আমাকে এখন x এর সাথে নিয়ে আসতে হবে। ওকে আনবো না, এখানে ডিভিশন করা যাবে না। কেন? কারণ সবাই একটা পাওয়ারের অধীনে, এই পাওয়ার সবার উপরে জোট হয়ে আছে, মানে এটা পুরোটাই একটা রাশি। ফলে x এর রাশি যদি মনে করতে চাও তো পুরোটাকেই x এর মনে করে x দের সাথে আনতে হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি পরের লাইনে সেটা হচ্ছে dx/u⁴n+2 - k n+2 x - a এরকম পাচ্ছি। এবং তার মাথার উপরে পাওয়ার আছে আমি এভাবে লিখতেছি 1/n+2, এগুলো একটু সুবিধা হয়, 1/n+2। আর ইকুয়াল টু এই ডিটিকে শুধু আমি এই পাশে নিয়ে আসতেছি ডিটি। ও আরেকটা কাজ করি নাই, সেটা হচ্ছে যখন আমি ওদেরকে রুট করছি তখন একটা নেগেটিভ চিহ্নের উদয় হয়েছে, একটা প্লাস বা মাইনাস চিহ্ন আমাদেরকে দিতে হবে যখনই আমি রুট করি। তো সেই চিহ্নটা আমি এখানে হয়তো বা অ্যাপ্লাই করি নাই, সরি, এখানে সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমি এখানে যে রুট করছি সেটা আসলে বর্গমূল করি নাই।
যদি তুমি উভয়পক্ষকে বর্গমূল করো, খুব ভালো করে খেয়াল করো, ধরো এক্স স্কোয়ার লিখছো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, এখন তুমি উভয়পক্ষকে রুট করবা, তখন এক্স ইকুয়াল যেটা আসবে সেটাতে তুমি প্লাস মাইনাস √2 দিবা, প্লাস মাইনাস দিবা। কিন্তু যদি তুমি বর্গমূলের চেয়ে বাড়তি কোনো কিছু করো, অর্থাৎ ঘনমূল করো, তার চেয়ে বেশি মূল করো, ধরো x⁴ ইকুয়াল টু 2, এখন তুমি উভয়পক্ষকে ঘনমূল করছো, ফলে এক্স ইকুয়াল যে আনসারটা আসবে সেই আনসারে তুমি কিন্তু আর প্লাস মাইনাস দিতে পারবে না, সে আনসার খালি একটাই আসবে, সেটা হচ্ছে √2, একটাই, কোনো প্লাস মাইনাস আসবে না। তাহলে প্লাস মাইনাস কখন দিতে হয়? যখন শুধুমাত্র বর্গমূল করা হয়। খুব ভালো করে খেয়াল করো, শুধুমাত্র বর্গমূল যখন করা হবে তখনই কেবল প্লাস মাইনাস দিতে পারবা। অন্য কোনো মূল করা হলে, বর্গমূলের চেয়ে বেশি কিছু করা হলে, সেখানে আমরা কখনোই প্লাস মাইনাস দিতে পারবো না। ফলে এখানে আমরা বর্গমূলের চেয়ে বেশি কিছু করছি, অর্থাৎ 1/n+2 তম মূল করছি, এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারবো না, এখানে যেমন আছে তেমনই থাকবে। ওকে, তো এখন এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি। সেটা হচ্ছে এই যে নিচের রাশিটা আছে 1/, মানে এরকম যদি থাকে, ধরো 1/a, সেটাকে আমরা ইনভার্স দিয়ে লিখতে পারি না, 1/a⁻1, অথবা যদি এভাবে থাকে 1/a², তাহলে সেটাকে আমরা a⁻2 দিয়ে লিখতে পারি না। তাহলে এখানে এই পুরোটা তুমি মনে করো a, আর তার মাথার উপরে একটা পাওয়ার আছে, এটাকে আমি ইনভার্স দিয়ে লিখবো, এটাকে আমি ইনভার্স দিয়ে চাইলে প্রকাশ করতে পারি। তাহলে কীভাবে প্রকাশ করবো সেটা খেয়াল করো, u⁴n+2 পরের লাইনে -k n+2 ইন্টু x - a, এটার মাথার উপরে আমরা, এখানে আমার আসলে থার্ড ব্র্যাকেট ইউজ করা উচিত ছিল, থার্ড ব্র্যাকেট ইউজ করলে বেশি ভালো হয়। ওকে, এটার মাথার উপর আমরা যে পাওয়ারটা সেটাকে ইনভার্স দিয়ে লিখবো, ইনভার্স 1/n+2, সরি, আর এই ডিএক্সটাকে পাশে লিখে দিব, ডিএক্স, অর্থাৎ যে জিনিসটা একটু আগে নিচে ছিল সেটা এখন ইনভার্স হয়ে পাশে বসছে। ডিএক্স এর নিচে যে ছিল তাকে আমরা ইনভার্স দিয়ে লিখছি, এ দেখো এখানে ছিল 1/n+2, সেটাকে আমরা ইনভার্স দিয়ে লিখছি, আর ডিএক্সটা পাশে চলে আসছে, ইকুয়াল টু ডিটি, অর্থাৎ নিচের রাশিটাকে আমি এখন পাশে নিয়ে আসছি। এতে সুবিধা হয়েছে কি, এখন আমার ইন্টিগ্রেশন করতে একটু সুবিধা পাবো, তবে এত সুবিধা আমরা পাবো না, এখানে ইন্টিগ্রেশন করতে যথেষ্ট কষ্ট হবে এবং আমাদেরকে অনেক হিসাব নিকাশও করতে হবে। এই যে লাইনটা আসছে, এই লাইনটাকে এখন আমি নির্দিষ্ট লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেশন করে দিই, যে লাস্টের লাইনটা, এটাকে যদি আমি নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা আনসার পেয়ে যাব, আমাদের এই কাঙ্ক্ষিত আনসার মানে টাইম পেয়ে যাব। ওকে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স আছে, সেই সাথে কি ডিটিও আছে। আমি একটা ভুল করছি, এটার মাথার উপরে পাওয়ারটাকে হঠাৎ মুছে ফেলছি, 1/−n+2 মেবি, হ্যাঁ, ইনভার্স n+2, ঠিক আছে। এবার আমরা লিমিট বের করি, যে কোন লিমিট থেকে কোন লিমিটে আমরা কাজ করব। তাহলে এখানে কি বলছিল, যে দেখাও যে এত সময়ে সে থেমে যাবে, আর প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে সে থেমে যাবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যখন কণাটাকে আমরা থ্রো করছিলাম সেই টাইমটা একটু খেয়াল করি, আর যখন কণাটা 0 হয়ে গেছে সেই টাইমটা একটু খেয়াল করি। কণাটা যখন আমরা থ্রো করছিলাম তখন আমাদের টাইম ছিল 0, মানে যেখান থেকে আমরা ঘটনাটা শুরু করতেছি সেই সময় আমরা টাইমটা 0 ধরবো। আর আমি ধরে নিয়েছিলাম যে কণাটা পি বিন্দুতে এসে থেমে গেছিল, আমরা ধরে নিয়েছিলাম যে কণাটা পি বিন্দুতে এসে থেমে গেছিল। তাহলে কণাটা যদি পি বিন্দুতে এসে থেমে যায়, সেই সময় আমরা টাইমটা ধরবো যে টি, অর্থাৎ শুরু থেকে শেষ টাইম। এখন কণাটা যখন যেখানে থেমে গেছে, খুব ভালো করে খেয়াল করবা, কণাটা যেখানে থেমে গেছে আর যেখান থেকে সে যাওয়া শুরু করছে সেই বিন্দুতে এক্স এর মান কেমন ছিল সেটা একটু দেখতে হবে। কণাটা যখন শুরু করছিল তখন এক্স ইকুয়াল ছিল এই বিন্দু থেকে সে যাত্রা শুরু করতেছিল, কণাটা এক্স ইকুয়াল টু যখন এ ছিল সেখান থেকে কণাটা যাত্রা শুরু করতেছিল। আর কণাটা যে বিন্দুতে থেমে গেছিল সেই বিন্দুটা কিন্তু এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে সে থেমে যায়নি, সে কোন দূরত্বে থেমে গেছিল সেই কথাটা কিন্তু এখানে বলা আছে। খেয়াল করো, প্রক্ষেপণ বিন্দুর এত দূরত্বে থেমে যাবে, আর এটা আমরা প্রমাণ করছি। খেয়াল করো, এখানে আমরা প্রমাণ করছি কত দূরে সে থেমে যাবে, সে এত দূরত্বে থেমে যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে দূরত্বটা সেটা হচ্ছে এই বিন্দু থেকে দূরত্ব, পিছন থেকে তোমাদেরকে আমি দেখাইছিলাম এই প্রক্ষেপণ বিন্দু থেকে দূরত্ব। কিন্তু তুমি যদি এখানে এটাকে একটু পক্ষান্তর করে দাও তাহলে যে দূরত্বটা পাবা সেই দূরত্বটা হচ্ছে এদিক থেকে দূরত্ব, অর্থাৎ এক্স ইকুয়াল টু, এখানে তুমি এক্স ইকুয়াল টু এ পাইছো, আরেকটা এক্স ইকুয়াল টু তোমার দরকার। আরেকটা এক্স ইকুয়াল টু যেন তেন এক্স হইলে হবে না, যেন তেন এক্স হইলে আমরা আনসার মিলাতে পারবো না। তাহলে এক্সটা কেমন হইতে হবে, এক্সটা এমন হইতে হবে যে জায়গায় গিয়ে সে থামছে, যে জায়গায় গিয়ে কণাটা থামছে সেই দূরত্বে আমাকে টাইম বের করতে হবে। তো এই জায়গায় গিয়ে তো কণাটা থামছে, এই জায়গায় গিয়ে যদি কণাটা থেমে থাকে এক্স এর মান এখান থেকেই বের করতে হবে। তো এখানে তুমি এক্স মাইনাস এ যেটা দেখতে পাচ্ছ, এক্স মাইনাস এ সেটা হচ্ছে
এইখান থেকে দূরত্ব। আর তুমি যদি এটাকে পক্ষান্তর করে একটা আনসার পাবা, এটাকে যদি পক্ষান্তর করো তাহলে কি পাবা, এক্স ইকুয়াল টু এ প্লাস এত। এই যে এক্স ইকুয়াল টু এ প্লাস এত যেটা দেখতে পাচ্ছ, সেই দূরত্বটা হচ্ছে আসলে এখান থেকে এদিক থেকে দূরত্ব। কেন? কারণ এক্স মানে হচ্ছে ও বিন্দু থেকে দূরত্ব, আর যেটা এক্স মাইনাস এ দেখাচ্ছে সেটা আসলে ওই দিক থেকে দূরত্ব বোঝানো হয়েছিল। ওকে, তাহলে আমি আবার পুরো ঘটনাটা একবার রিভিউ করে কি বলতেছি, আমরা এখন এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করবো যেহেতু, তো ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা যে বিপদে পড়তেছি, লিমিট বের করার বিপদ, সেটা হচ্ছে কণাটাকে আমি যখন শুরু করছিলাম, নিক্ষেপ করছিলাম এই বিন্দু থেকে, নিক্ষেপ করার সময় আমরা টাইম ধরছি টি ইকুয়াল টু 0, আর তখন এক্স এর মান ছিল এক্স ইকুয়াল টু এই দূরত্ব, এবং আমাকে যে টাইমটা বের করতে বলছে প্রশ্নে সেটা হচ্ছে কণাটা থেমে যাওয়ার টাইম। তো আমি মনে করলাম যে কণাটা এখান থেকে এসে এই পি বিন্দুতে এসে থেমে গেছে, জাস্ট মনে করলাম। তাহলে যে জায়গায় সে থেমে গেছে সেই জায়গায় তার টাইম ধরলাম টি ইকুয়াল টু টি, কেন আমাকে এটা বের করতে হবে বলে আমি টি ধরছি টাইমটাকে। এখন এই জায়গায় সে তো থামছে, কিন্তু এই জায়গায় সে কত দূরত্বে এসে থামছে, মানে এখান থেকে কত দূরত্বে এসে সে থামছে, কত দূরত্বে এসে সে থামছে সেটার নোট এখানে আছে। অর্থাৎ এই এক্স ইকুয়াল টু এ প্লাস ইউ টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই কে ইন্টু এন প্লাস টু, এই দূরত্বে এক্স ইকুয়াল টু এই দূরত্বে এসে সে থেমে গেছে। এখন তুমি যদি এখানে এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে থেমে গেছে বলে দাও তাহলে কিন্তু হবে না। কেন? কারণ সে এই বিন্দুতে এসে থামছে, এক্স ইকুয়াল টু এই বিন্দুতে এসে থামছে, কারণ এই বিন্দুতে থামছে বলেই তো আমরা এই মানটা পাইছিলাম, আমরা ভি ইকুয়াল টু 0 ধরে এই মানটা পাইছিলাম। অর্থাৎ বেগ যেখানে শূন্য হবে সেখানেই তো সে থামবে, তাহলে ভি ইকুয়াল টু 0 ধরে আমি এই দূরত্ব পাইছি, সুতরাং এই দূরত্বে সে থামবে, তাহলে এই দূরত্বেই তার টাইম বের করতে হবে। সেজন্য তার লিমিট আমরা মানে লোয়ার লিমিট আপার লিমিটগুলো এভাবে ব্যবস্থা করব। তাহলে আমাদের এক্স এর যে লিমিট পাচ্ছি, এক্স এর লিমিটটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু এত। ওকে, তাহলে এখন আমরা লিমিটগুলো একটু লিখে অঙ্কটা শেষ করার চেষ্টা করব। তাহলে আমরা এটুকু করার পর আমরা বলবো যে এখানে আমরা এখান থেকে লিখি যে এখানে এখানে না, আমরা বলবো যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু 0। এই যে যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু 0, আর যখন এক্স ইকুয়াল টু এটা মানে যখন কণাটা থেমে গেছিল তখনের যে দূরত্ব, যখন এক্স ইকুয়াল টু এ প্লাস ইউ টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই কে ইন্টু এন প্লাস টু, তখন টি ইকুয়াল টু টি। ওকে, তাহলে এই লিমিটের মধ্যে এখন আমরা এটাকে, এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করে দেওয়ার কথা ভাববো। এবার আর আমার এটা দরকার নেই। তাহলে এই লিমিটের মধ্যে যদি আমি ওকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমি এখানেই লিখে দিই, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে, ইন্টিগ্রেশন অফ এক্স এর, এটা যদি এক্স এর পক্ষ তাহলে এক্স ইকুয়াল টু হবে এ থেকে এ প্লাস ইউ টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই কে ইন্টু এন প্লাস টু, একটা ব্র্যাকেট হবে, আর এইদিকে যে লিমিট হবে টি এর লিমিট সেটা হচ্ছে কি 0 থেকে টি। ওকে, তাহলে আমরা এই লিমিটের মধ্যে এখন যদি ওকে ইন্টিগ্রেশন করে দিতে পারি, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু টি লিমিটের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারি তাহলে আমার আনসার চলে আসবে। তাহলে এখন আমার আর এই জিনিসটা দরকার নেই, আমি কি সব ঠিকঠাক লিখছি? শুরু করছে যেখানে শুরুর লিমিট হচ্ছে 0 আর টি এর মান 0 আর এক্স এর মান এ, ঠিক লিখছি। তাহলে শেষ যেখানে করছে টি ইকুয়াল টু টি আর এক্স ইকুয়াল টু এত, তাও ঠিক লিখছি। তাহলে এখন আমার এটার দরকার নেই। এখন এটাকে ইন্টিগ্রেশন করাটা খুবই ঝামেলার, কারণ হচ্ছে এখানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে ইন্টিগ্রেশন করা আসলে কোনোভাবেই আপাত দৃষ্টিতে সম্ভব না, কারণ বিশাল একটা জিনিস, তার মাথার উপরে আবার পাওয়ারও আছে। তো এই ধরনের জিনিসটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করে ফলাফল পেতে পারি সেটা একটু খেয়াল করতে হবে। আমরা এই যে পাওয়ার যেটা আছে এই পাওয়ারটাকে তাড়ানোর চেষ্টা করব। এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছি এটা রুট ওভার টাইপের পাওয়ার। রুট ওভার টাইপের পাওয়ার বলতে ধরো এক্স এর উপরে রুট আছে, এক্স এর উপরে রুটকে আমরা কিভাবে লিখি, এক্স টু দি পাওয়ার 1/2। এক্স এর উপরে ধরো কিউবিক রুট আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখি, এক্স টু দি পাওয়ার 1/3। তার মানে 1 দিয়ে যেগুলো লেখা হয় সেগুলো আসলে এরকম রুট চিহ্ন দিয়েই প্রকাশ করা হয়। তো এখানে 1 যেটা দেখতে পাচ্ছ সেটা আসলে কোনো না কোনোভাবে এটার মানে হচ্ছে এই রুটের ভিতরে n+2 বোঝাচ্ছে, রুটের ভিতরে n+2 মানে এরকম বোঝাচ্ছে। তো এরকম পাওয়ার যদি থাকে বা এরকম কিছু থাকে তাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করার সময় এমনভাবে মান ধরতে হবে যেন আমরা পাওয়ারটাকে সরাই দিতে পারি। তার মানে এই পাওয়ারের ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটার মান এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাওয়ারটা চলে যায় এবং আমরা ইন্টিগ্রেশন করতে সুবিধা পাই। তো আমরা কি করব দেখো, আমরা ধরে নিব কি এই ইউ টু দি পাওয়ার n+2 মাইনাস কে ইন্টু n+2 ইন্টু
এক্স মাইনাস এ এটার মান ধরবো জেড টু দি পাওয়ার এন প্লাস টু। এখন দেখো এটার মান জেড টু দি পাওয়ার এন প্লাস টু ধরে আমাদের লাভটা কি, আগে লাভ খুঁজতে হবে। এই জিনিসটা আমি জেড টু দি পাওয়ার এন প্লাস টু ধরার কারণে আমি যখন এই জেড টু দি পাওয়ার এন প্লাস টু এখানে বসাই দিব, জেড টু দি পাওয়ার এন প্লাস টু যখন এখানে বসাই দিব তখন এই এন প্লাস টু আর এই এন প্লাস টুতে কাটা যাবে এবং আমরা বাকি মানে আনসারটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে যা পাবো তাতে পাওয়ারটা থাকবে না। এই জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আমি যদি এটার বদলে বসাই দিই তাহলে এটা নিচের এন প্লাস ওয়ান আর উপরের এন প্লাস ওয়ান কাটা যাবে। অর্থাৎ মান বসালে এটা এরকম হবে, জেড টু দি পাওয়ার এন প্লাস টু তার মাথার উপরে থাকবে ইনভার্স ওয়ান বাই এন প্লাস টু, এরকম থাকবে। ফলে এই এন প্লাস টু এবং এই এন প্লাস টু কাটা যাবে এবং বাকি যে জিনিসটা থাকবে সেটাতে রুট ওভার টাইপের পাওয়ার থাকবে না, সোজা কথা। তাহলে এখন আমি আসলে কি করতেছি, এক্স চলক থেকে জেড চলকে কনভার্ট হচ্ছে, তাহলে আমাকে ডিএক্স সমান বের করতে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ধ্রুবকগুলো থেকে যাবে, আর ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1 মাইনাস 0, আর কার সাপেক্ষে এগুলো করছি, এক্স এর সাপেক্ষে করছি, ফলে ডিএক্স লিখতে হবে। এক্সকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট করলে হবে 1, 1কে করলে হবে 0, কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করছি, ইকুয়াল টু একে আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তো পাওয়ার থেকে 1 বিয়োগ গেলে n প্লাস 1 হয়ে যাবে, আর কার সাপেক্ষে করছি সেটা এখানে লিখে দিতে হবে। ব্যাস, এই হচ্ছে মোটামুটি একটা কাহিনী গেল। এখন দেখো এটাকে আমি এভাবে না লিখে, এই 1 থেকে 0 গেলে তো 1ই হবে, ফলে এটাকে আমি না লিখে সরাসরি এভাবে লিখতে পারি এত ডিএক্স। তো আমার ডিএক্স ইকুয়াল টু বের করা দরকার। তো ডিএক্স ইকুয়াল টু বের করার আগে আমি একটা জিনিস খেয়াল করছি, এদিকে n প্লাস টু আছে, এদিকে n প্লাস টু আছে। আচ্ছা, দোনোটা কাটা দিতে পারি, তাহলে আমরা ডিএক্স ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, এই n প্লাস টু কাটা, তাহলে আর আছে মাইনাস কে, তাহলে আমরা এখানে পাবো জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস কে, মাইনাসটাকে আমি এখানে দিতে পারি, আর হচ্ছে ডিজেড। ওকে, তাহলে আমরা কি পাইলাম, dx সমান একটা মান পাইলাম মাইনাস জেড টু দি পাওয়ার n প্লাস 1 আর ডিভাইডেড বাই কে ডিজেড। ওকে, এখন আমরা যেটা করছি এক্স চলক থেকে জেড চলকে ট্রান্সফার হওয়ার কাজ তো করছি, কিন্তু এবার আমাদেরকে লিমিট ট্রান্সফার করতে হবে। অর্থাৎ আমরা এক্স চলক থেকে জেড চলকে চলে গেলে এক্স এর লিমিটগুলোকেও জেড চলকে কনভার্ট করতে হবে। তো আমি এটার লিমিট ট্রান্সফারটা আমি এখানে একটু করার চেষ্টা করতেছি, এখানে লেখার চেষ্টা করতেছি। লিমিট কি হয় দেখি, এক্স এর লিমিট আর জেড এর লিমিট কি হয়। ওকে, তাহলে এক্স এর লিমিট, এক্স এর আদি লিমিট কত, এক্স এর আদি লিমিট হচ্ছে a, আর এক্স এর শেষ লিমিট কত, শেষ লিমিট হচ্ছে a প্লাস ইউ টু দি পাওয়ার n প্লাস 2, a প্লাস ইউ টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই কে ইন্টু n প্লাস 2। ব্যাস, এই হচ্ছে এক্স এর আদি লিমিট, শেষ লিমিট লিখলাম। এবার এই লিমিটগুলো বসানোর কারণে জেড এর লিমিট কত আসতে পারে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল করো, এক্স এর মান এই a, সেটা আমি এখানে বসাবো, যেখানে আমি জেড ইকুয়াল টু ধরছিলাম। তাহলে এক্স এর মান a আমি এখানে বসাই দেবো, এই এক্স এর জায়গায় বসাই দেবো। তাহলে কি হয় দেখো, a মাইনাস a, এক্স এর জায়গায় যদি আমি a বসাই, a মাইনাস এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে গেলে এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে বাকি কি থাকবে, ইউ টু দি পাওয়ার n প্লাস 2। অর্থাৎ আমি যদি এখানে 0 বসাই দিই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n প্লাস 2। খুব ভালো করে খেয়াল করো, এখানে যদি আমি এক্স এর জায়গায় a বসাই দিই তাহলে এটা হয়ে যাবে 0, আর এখানে বাকি থাকবে ইউ টু দি পাওয়ার n প্লাস 2 যেটা আমি ওখানে লিখছি, আর এখানে বাকি থাকবে জেড টু দি পাওয়ার n প্লাস 2। তো এখানে দেখো উভয় পক্ষে পাওয়ারটা সমান, অর্থাৎ n প্লাস 2 এদিকেও পাওয়ার আছে, n প্লাস 2 এদিকেও পাওয়ার আছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি জেড ইকুয়াল টু হচ্ছে আসলে ইউ। ওকে, n প্লাস 1 এদিকেও পাওয়ার আছে, ওদিকেও পাওয়ার আছে, তার জন্য আমরা জেড ইকুয়াল টু ইউ কেন লিখতে পারতেছি সেটা যদি তোমরা একটু বুঝতে চাও তাহলে আমি বুঝাই দিই। এইদিকে যদি আমি ইউ এর পাওয়ার n প্লাস 2 কে সরিয়ে দিতে চাই তাহলে ওই দিকে সেটা 1 বাই n প্লাস 2 আকারে লিখতে হবে, 1 বাই n প্লাস 2। তো এখন দেখো এই n প্লাস 2 কাটা গিয়ে খালি জেড হবে, অর্থাৎ জেড ইকুয়াল আমরা পাচ্ছি ইউ। ওকে, এইটুকু গেল, এটার কাহিনী শেষ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই এক্স এর জায়গায় এটা বসানো, a প্লাস ইউ টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই কে n প্লাস 2 বসানো। এটা বসালে একটু কঠিন হবে, তো আমরা একটু চেষ্টা করি কি হয়। এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, a প্লাস ইউ টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই কে n প্লাস 2। তো এক্স এর জায়গায় আমি বসাবো কি, একটু খেয়াল করো, এইটা একটু আমাকে লিখে দেখাইতে হবে অন্য কোনো জায়গায়। আমি এটা একটু মুছে ফেলি, এই জায়গায় মুছে এই জায়গায় দেখাই, কারণ আমাদের তো আনসার তো এটা মিলাইতে হবে। তোমাদের তো আনসার তোমাদের হাতে আছে, কারণ এখন আর আমাদের প্রশ্নের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই আনসারটা মিলানোই হচ্ছে এখন আমাদের কাজ। আমি একটু রাফ করি, অর্থাৎ এক্স এর জায়গায় যদি এটা বসে তাহলে কি হবে, তাহলে আমরা পাবো ইউ টু দি পাওয়ার n প্লাস 2 যেমন আছে তেমন পাবো, মাইনাস কে পাবো ইন্টু n প্লাস 2 যেমন আছে তেমন পাবো। আর এখানে এক্স এর জায়গায় যদি এটা বসে তাহলে পাবো যে a প্লাস ইউ টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই কে ইন্টু n প্লাস 2। তাহলে এক্স এর জায়গায় এটা বসালাম, আর মাইনাসে
মাইনাসে যেমন আছে তেমন থাকবে ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n প্লাস টু এরকম পাচ্ছে। তো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই প্লাসে এবং এই মাইনাসে কাটা প্রথমে, তারপরে বাইরে কে এন প্লাস টু আছে, নিচে কে এন প্লাস টু আছে, এই কে এন প্লাস টু আর এই কে এন প্লাস টু কাটা, তাহলে আর বাকি কি থাকে, এদিকে আছে ইউ টু দি পাওয়ার n প্লাস টু, এদিকে আছে ইউ টু দি পাওয়ার n প্লাস টু, প্লাস আছে মাইনাস আছে, ফলে এটাও কাটা, ফলে আমরা পুরো পাচ্ছি জিরো। তাহলে জেড টু দি পাওয়ার n প্লাস টু সমান জিরো, দ্যাট মিনস জেড সমানও জিরোই হয়ে যাবে, কারণ আমি এই n প্লাস টুকে তাড়াইতে চাই, তো জিরোর পাওয়ার হবে, জিরোর পাওয়ার তুমি যতই দাও সে জিরোই হবে, অর্থাৎ আমরা জেড এর লিমিট পাইছি ইউ থেকে জিরো। খুবই সিম্পল হয়ে আসছে। তাইলে এবার আমরা এই ইন্টিগ্রেশনকে এই লিমিটের মাধ্যমে সমাধান করতে পারতেছি। তাহলে এইটুকু করার পর এটা করলাম, এটা করার পর আমরা বলবো যে সুতরাং আমরা কি করতে পারতেছি, এখানে যেটা এ ছিল, এক্স এর যেটা এ, সেটা এখন আমি লিখতে পারতেছি ইউ, আর এখানে এক্স এর জন্য যেটা এই বিশাল মান ছিল সেটা এখন আমি লিখতে পারছি জিরো, অর্থাৎ ইউ থেকে জিরোতে ইন্টিগ্রেশন হচ্ছে, জিরো থেকে ইউতে নয়, কিন্তু ইউ থেকে জিরোতে ইন্টিগ্রেশন হচ্ছে। যাই হোক, আমাদেরকে আসলে বইয়ের মতো আমি করতেছি না, যে কারণে আমাকে মিলাই আনতে হবে কষ্ট করে। আর এই দেখো এবার এখানে মান বসাইতে হবে, ইউ টু দি পাওয়ার n প্লাস টু মাইনাস এত, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেই পুরাটার মান দিচ্ছি আমি জেড টু দি পাওয়ার n প্লাস টু, তাহলে আমরা লিখতে পারবো জেড টু দি পাওয়ার n প্লাস টু, তার মাথার উপরে আবার মাইনাস ওয়ান বাই n প্লাস টু। কেন? কারণ আমি তো এই ব্র্যাকেটের ভিতরেরটার মান ধরছি, উপরের পাওয়ার তো মান ধরে নিই। আর ডিএক্স এর জায়গায় আমাকে কি লিখতে হবে, ডিএক্স এর জায়গায় আমাদেরকে লিখতে হবে যে মাইনাস জেড টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে ডিজেড। তাহলে ডিএক্স না লিখে আমাকে ডিএক্স এর মানটা এখান থেকে বসাইতে হয়েছে, আর ইকুয়াল টু সমান চিহ্নের এই পাশে যা আছে তা, জিরো থেকে টি ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে টি হবে, সেটা আমরা জানি। তাহলে এখন আর আমাদের এদের দিকে তাকানোর কোনো দরকার নেই, আশা করি যে ভালোই অঙ্কটা শেষ হবে। এই লাস্টের ইন্টিগ্রেশনটাই সবচেয়ে জটিল, এটা শেষ করতে পারলে আনসার মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখো এই পাওয়ারের সাথে পাওয়ার যদি হিসেব করি, তাহলে আমরা এখানে n প্লাস টু কেটে দিতে পারবো, আর এখানে থাকবে শুধুমাত্র ইন্টিগ্রেশন জিরো, ইউ থেকে জিরো জেড ইনভার্স ওয়ান, আর এখানে থাকবে মাইনাস জেড টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে ডিজেড ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টি, এটা সরাসরি লিখে দিলাম। এবার দেখো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে একটা মাইনাস পাচ্ছি, মাইনাস চিহ্নটাকে আমি বাইরে নিয়ে আসবো, ফলে আমি বাইরে পাবো মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ থেকে জিরো, আর এখানে বেজ একই রকম হলে গুণের বেলায় পাওয়ারে যোগ হয়, তাহলে জেড টু দি পাওয়ার যোগ করতে গিয়ে আমরা পাবো শুধু n। কেন? এটার সাথে যখন এটার পাওয়ার যোগ করবো তখন এটার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আর এটার পাওয়ার হচ্ছে প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কাটা যাবে, খালি n থাকবে। আর ডিভাইডেড বাই কেটাকে আমি বাইরে বের করে আনবো, কারণ কেটা হচ্ছে ধ্রুবক, কেটা যেহেতু ধ্রুবক, তাহলে মাইনাস ওয়ান বাই কে আমি বাইরে বের করে নিয়ে আসছি, বেজ একই হলে পাওয়ারের যোগ হয়েছে, আর থাকবে ডিজেড ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলেই আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। ওয়ান বাই কে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কী হবে, জেড টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, আর তার আপার লিমিট লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট হচ্ছে ইউ, আপার লিমিট হচ্ছে জিরো ইকুয়াল টু হচ্ছে টি। তো আশা করা যায় যে অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছে এবং আনসার মিলে যাবে, আর যদি না মিলে তাহলে বুঝবো যে কোথাও ভুল করছি। তাহলে দেখো মাইনাস ওয়ান বাই কে তার জায়গায় থাক, জিরো যদি বসায় তাহলে জিরো হয়ে যাবে, আপার লিমিট জিরো বসালে জিরো, মাইনাস ইউ যদি বসায় তাহলে হবে ইউ টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, আর ইকুয়াল টু হচ্ছে টি। তো আমি টিটাকে এই পাশে লিখি, টি ইকুয়াল টু এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমরা পাবো ইউ টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে ইন্টু n প্লাস ওয়ান, এবং মিলে গেছে ঠিক সেই টাইমটাই যে টাইমটা প্রশ্নে বলছিল, হুবহু সেই টাইমটাই আমরা পেয়ে গেছি। খুব ভালো করে খেয়াল করো, তুমি যদি ভালো করে খেয়াল করো প্রশ্নের দিকে, তাহলে দেখবা যে এই টাইমটাতেই কণাটা জিরো হবে বলছিল, অর্থাৎ এই টাইমটাতে কণাটার বেগ জিরো হয়ে যাবে বলছিল। তাহলে দেখো আমি যদি কণাটার বেগ যেখানে জিরো হবে সেই দূরত্ব যদি আমি এক্স্যাক্টলি না ধরি, তাহলে কিন্তু এই আনসারটা আসতো না, আমরা অনেক কষ্ট পাইতাম এবং শেষ পর্যন্ত আমাদের আনসার মিলতো না। তাহলে আমাদের এখানের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে কণাটাকে আমি এই বিন্দু থেকে নিক্ষেপ করছি, আর কণাটা কোনো একটা বিন্দুতে গিয়ে জিরো হয়েছে। এখানে কিন্তু বলে না যে ও বিন্দু থেকে জিরো হবে, ও বিন্দু থেকে জিরো না হওয়ার সম্ভাবনাও আছে। কেন? কারণ কণাটা কেবল আকর্ষণের কারণে চলতেছে না, কণাটাকে আমি স্থির অবস্থা থেকে যাত্রা করাই নাই, কণাটাকে আমি ইউ বেগে নিক্ষেপ করছি। কণাটা যদি জিরো বেগে থেকে যাত্রা শুরু করতো তাহলে সে পার্মানেন্টলি এই জায়গায় এসেই জিরো হইতো। কেন? কারণ সে ভুল বলছি, পার্মানেন্টলি সে এই জায়গায় থেকে আরও একটু এই প্রাইম বিন্দুতে এসে তারপর জিরো হইতো। খুব ভালো করে খেয়াল করো, এখান থেকে সে এই প্রাইম বিন্দুতে এসে জিরো হইতো, তখন দূরত্ব খুব সহজে হিসাব করা যেত, এটা যত দূরে হবে এটা তত দূরে হবে, অনেক সহজে হিসাব করা যেত। কিন্তু যেহেতু আমি এটাকে এখান থেকে ইউ বেগে নিক্ষেপ করছি, তো ইউ বেগে নিক্ষেপ করার কারণে আকর্ষণের চেয়েও একটু বেশি, মানে আকর্ষণের কারণে সে যেখানে থামতো তার চেয়েও বেশি দূরে গিয়ে সে থামার কথা, কারণ আমি তাকে এক্সট্রা ফোর্স প্রয়োগ করছি। ফলে ওই এক্সট্রা বল প্রয়োগের কারণে ওই এক্সট্রা বল নিয়ে সে আরেকটু বেশি দূরে যাবার ক্ষমতা রাখতো।
কিন্তু ক্ষমতা তো রাখতো, সে কোন জায়গায় গিয়ে জিরো হবে সেটা তো আমি জানি না, ফলে আমি কোন জায়গায় গিয়ে সে আসলে এক্স্যাক্টলি জিরো হবে সেই জায়গাটাকে আমরা পি ধরছি। ধরলাম যে এখানে জিরো না, ধরো এখানে কোথাও গিয়ে জিরো হবে, তো সেই জায়গায় আমি পি ধরছি। অথবা ধরো যে এখানে কোথাও গিয়ে জিরো হবে, সেই জায়গাকে আমি পি ধরছি। অর্থাৎ সে যেখানেই জিরো হোক না কেন সেই জায়গাটাকে আমি পি ধরছি। আর সেই জায়গাটাকে পি ধরে আমরা এক্স ইকুয়াল একটা দূরত্ব বের করে আনছি বেগকে জিরো ধরে। তাহলে ভিকে জিরো বিবেচনা করে এক্স ইকুয়াল একটা দূরত্ব বের করে আনছি, ওই দূরত্বটা ছিল এটা। অর্থাৎ সেই দূরত্বটা এক্স মাইনাস এ হিসেবে বের করে আনছি। এক্স মাইনাস এ হিসেবে এই জন্যই বের করছি কারণ আমাদেরকে প্রক্ষেপণ বিন্দু থেকে দূরত্ব চাইছিল। আমরা এক্স যে দূরত্ব সেটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, আর আমাদেরকে উল্টাটা চাইছে, সেজন্য আমাদেরকে আসলে ওই বিন্দু থেকে দূরত্বটা এভাবে হিসাব করতেছে, যেটা আমি বুঝাইছিলাম। এখান থেকে আমি যে দূরত্বটা পাইছি ঠিক এক্স্যাক্ট সেই দূরত্বে টাইম বের করতে হবে। সেজন্য আমরা যখন টাইম বের করছি তখন এক্স ইকুয়াল টু এ যখন ছিল তখন টি ইকুয়াল টু আমরা জিরো ধরছি, টাইম জিরো। আর যখন এক্স ইকুয়াল টু অন্য কিছু ধরি নেই, যে জায়গায় তার বেগ জিরো হয়েছিল সেই জায়গাটায় আমরা টাইম টি ইকুয়াল টু টি ধরছি। এইটুকু কনসেপ্ট এখানে আলাদাভাবে আমাদের মনে রাখলে এই অঙ্কটা আসলে আমাদের কাছে কঠিন কিছু থাকবে না। ইন্টিগ্রেশনটাও খুব সহজভাবে আমি করানোর চেষ্টা করছি, বইয়ের মতো করে করাই নাই। বইয়ে যেভাবে আছে সেভাবে করতে গেলে আমাদের কিন্তু অনেক কষ্ট পেতে হবে, বুঝতে কষ্ট হবে, কিন্তু আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করছি। ওকে।